আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব রাইট ফর্ম ভার্বসের এ টু জেড। ইনশাআল্লাহ আজকের ক্লাসের পর তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না রাইট ফর্ম ভার্বসে। যাকেই জিজ্ঞেস করি কোন টপিকে প্রবলেম, স্যার রাইট ফর্ম ভার্বসের প্রবলেম। ঠিক আছে, তো আমি এই টপিকের নাম দিছি কমন প্রবলেম। ইনশাআল্লাহ আজকের পর থেকে তোমার এই কমন প্রবলেমটা আর থাকবে না। এক শর্ত হচ্ছে একদম ফার্স্ট টু লাস্ট তুমি ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো। একটু খেয়াল করো, রাইট ফর্ম জানার আগে অর্থাৎ ভার্বের রাইট ফরমেশনটা জানার আগে তুমি এইটা বলো যে ভার্ব কত প্রকার তুমি জানো কিনা। ভার্ব হচ্ছে সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে ফিনিট ভার্ব আর একটা হচ্ছে নন ফিনিট ভার্ব। এখন প্রশ্ন হচ্ছে ফিনিট ভার্ব কোনটা, নন ফিনিট ভার্ব কোনটা। দেখো আজ পর্যন্ত তুমি যত সঠিক বাক্য বলছো সেই বাক্যে অবশ্যই একটা ফিনিট ভার্ব ছিল, অর্থাৎ ফিনিট ভার্ব ছাড়া কখনোই কোনো বাক্য গঠন করা সম্ভব না। তাহলে আমাদের ফিনিট ভার্ব কি এটা জানতে হবে, এটাকে চিনতে হবে। অর্থাৎ ফিনিট ভার্বকে যদি আমরা না চিনি তাহলে আমরা কখনোই রাইট ফর্ম ভার্বস পরিপূর্ণভাবে পারবো না। একটু খেয়াল করো, তাহলে একটু দেখো ফিনিট ভার্ব আর হচ্ছে নন ফিনিট ভার্ব। নন ফিনিট ভার্ব হচ্ছে এই তিনটা, টু প্লাস ভার্ব ওয়ান, ভার্ব প্লাস আইএনজি আর বি থ্রি। এই তিনটা ভার্ব বাদে দুনিয়াতে যত ভার্ব আছে সব কি ভার্ব, ফিনিট ভার্ব। তুমি কোথাও টু প্লাস ভার্ব ওয়ান দেখছো, নন ফিনিট ভার্ব। ভার্ব প্লাস আইএনজি দেখছো, নন ফিনিট ভার্ব। বি থ্রি দেখছো, নন ফিনিট ভার্ব। ওকে, তাহলে আমরা টু প্লাস ভার্ব ওয়ান, ভার্ব প্লাস আইএনজি, বি থ্রি বাদে সকল ভার্বকে কি বলবো, ফিনিট ভার্ব বলবো। এই টু প্লাস ভার্ব ওয়ানকে বলা হয় ইনফিনিটিভ। কি বলা হয়, ইনফিনিটিভ। ভার্ব প্লাস আইএনজি কি বলা হয়, পার্টিসিপল। কি বলা হয়, পার্টিসিপল। তুমি এটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলতে পারো, ঠিক আছে। আর বি থ্রি কে বলা হয় পাস্ট পার্টিসিপল। কি বলা হয়, পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। অর্থাৎ এই বি থ্রিও কিন্তু একটা নন ফিনিট ভার্ব। পার্টিসিপল কিন্তু তিন প্রকার, এর মধ্যে দুই প্রকার এখানে আসছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। আরও এক প্রকার আছে পারফেক্ট পার্টিসিপল, হ্যাভিং প্লাস বি থ্রি, ঠিক আছে। যদিও এখানে আমি একদম ভালোভাবে বলছি যে নন ফিনিট ভার্ব, এই যে প্রেজেন্ট পার্টিসিপল তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব ওয়ান আর জিরান, ভার্ব প্লাস আইএনজি। একটু খেয়াল করো যে আমি এটা লিখছি যে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, আবার ভার্ব প্লাস আইএনজি জিরান রূপেও কাজ করে। কি রূপে কাজ করে, জিরান রূপেও কাজ করে। এখন কোশ্চেন হচ্ছে ভার্ব প্লাস আইএনজি যে জিরান রূপে কাজ করে, ভার্ব প্লাস আইএনজি যে প্রেজেন্ট পার্টিসিপল রূপে কাজ করে, এটা কখন। দেখো প্রেজেন্ট পার্টিসিপল হয় তখনই যখন ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভ রূপে কাজ করে। কি রূপে কাজ করে, অ্যাডজেক্টিভ রূপে কাজ করে। আর জিরান হয় তখনই যখন ভার্ব প্লাস আইএনজি নাউন রূপে কাজ করবে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে যখন অ্যাডজেক্টিভ রূপে কাজ করবে, আর যখন নাউন রূপে কাজ করবে তখন হচ্ছে জিরান। একটু খেয়াল করো, আমি যদি বলি আই স আ ফ্লাইং বার্ড, দেখো আমি একটা উড়ন্ত পাখি দেখছি। এই যে দেখো এটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা কি প্রেজেন্ট পার্টিসিপল। এখন তুমি বলতে পারো এটা প্রেজেন্ট পার্টিসিপল কেন, কারণ পাখিটার অবস্থা প্রকাশ করছে। তুমি অ্যাডজেক্টিভের সংজ্ঞা কি ভুলে গেছো, যা দ্বারা দোষ গুণ অবস্থার সংখ্যা, অবস্থা, এই দেখছো অবস্থা, অবস্থা প্রকাশ করছে, সেটাই কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে ভার্ব প্লাস আইএনজি দ্বারা এখানে বার্ডের অবস্থা প্রকাশ করছে, তাহলে ভার্ব প্লাস আইএনজি কি এখানে প্রেজেন্ট পার্টিসিপল। আর জিরান কখন, যখন নাউন রূপে কাজ করবে। কখন, যখন নাউন রূপে কাজ করবে। এখন নাউন বাক্যে কি কি রূপে কাজ করে, সাবজেক্ট অবজেক্ট, রাইট, সাবজেক্ট অবজেক্ট রূপে কাজ করে। এছাড়া প্রিপোজিশনের কমপ্লিমেন্টও হয় নাউন। একটু খেয়াল করো, তার মানে ভার্ব প্লাস আইএনজি যখন সাবজেক্ট আর অবজেক্ট নিয়ে কাজ করবে তাহলে ওই ভার্ব প্লাস আইএনজিকে আমরা কি বলবো, জিরান বলবো। যেমন সুইমিং ইজ গুড ফর হেলথ, একটু খেয়াল করো, সুইমিং ইজ গুড ফর হেলথ, সুইমিং ইজ গুড ফর হেলথ। দেখো তো এইখানে তোমার হচ্ছে যে সুইমিংটা ভার্ব প্লাস আইএনজি সাবজেক্ট রূপে কাজ করছে কিনা, হ্যাঁ সাবজেক্ট রূপে কাজ করতেছে। যেহেতু এটা সাবজেক্ট রূপে কাজ করতেছে তাহলে আমরা একে কি বলবো, জিরান বলবো। কি বলবো, জিরান। তাহলে ভার্ব প্লাস আইএনজি কি, ভার্ব প্লাস আইএনজি জিরান, ভার্ব প্লাস আইএনজি পার্টিসিপল। এই হচ্ছে আমরা যাতে আর কখনো এই ভার্ব প্লাস আইএনজিকে প্রবলেমে না ফেলি, আমরা যাতে ভালোভাবে বুঝি, ঠিক আছে। তাহলে নন ফিনিট ভার্ব কয়টা, আমার সাথে সাথে বলো, টু প্লাস ভার্ব ওয়ান, ভার্ব প্লাস আইএনজি আর কি বি থ্রি, ব্যাস। এই তিনটা ভার্ব বাদে দুনিয়ার সকল ভার্ব কি ভার্ব,
ফিনিট ভার্ব। খেয়াল করো ডিয়ার স্টুডেন্ট, আরেকটা বিশেষত্ব হচ্ছে যে ফিনিট ভার্ব, এই তিনটা ভার্ব বাদে সব ভার্ব হচ্ছে ফিনিট ভার্ব। তাহলে একটু খেয়াল করো, কারণ এই তিনটেই হচ্ছে কি নন ফিনিট ভার্ব, এই তিনটেই কি ভার্ব, নন ফিনিট ভার্ব। আচ্ছা, তাহলে এই তিনটা ভার্ব বাদে সকল ভার্ব যদি ফিনিট ভার্ব হয়, আমি কি এই কথাটা বলতে পারি না যে নন ফিনিট ভার্ব বাদে দুনিয়ার সকল ভার্বই ফিনিট ভার্ব? অবশ্যই বলতে পারি, রাইট? আচ্ছা, এছাড়া আমরা আরো একভাবে বলতে পারি যে ভার্ব দ্বারা টেন্সকে চেনা যায়, যে ভার্ব দ্বারা টেন্সকে চেনা যায়, টেন্সকে চেনা যায়, তাকে চেনা যায়, তাকে ফিনিট ভার্ব বলে, তাকে ফিনিট ভার্ব বলে। অর্থাৎ যে ভার্ব দ্বারা আমরা টেন্সকে চিনতে পারবো তাকে আমরা ফিনিট ভার্ব বলবো। ওকে, আচ্ছা একটু খেয়াল করো, একটা বাক্য লিখি, যেমন আই ওয়াজ টিচিং ইউ, আমি তোমারে পড়াচ্ছিলাম। তুমি বলতে পারো স্যার আই ওয়াজ টিচিং, তাহলে এখানে টিচিং তো নন ফিনিট ভার্ব, টিচিং তো নন ফিনিট ভার্ব, আর ওয়াজ তো অক্সিলারি ভার্ব না রে গাদা। টু এখানে ভার্ব প্লাস আইএনজি আছে, ভার্ব প্লাস আইএনজি হচ্ছে তোমার এখানে এই ভার্বের এই সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে? তাহলে এখন যেহেতু প্রিন্সিপাল ভার্ব, এর পূর্বে কি আছে, একটা অক্সিলারি ভার্ব আছে, ঠিক আছে? আচ্ছা, কি আছে, অক্সিলারি ভার্ব আছে। নন ফিনিট ভার্ব অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি আর বি3 পূর্বে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটা ফিনিট ভার্ব। নোটটা লেখো, ভার্ব প্লাস আইএনজি এবং বি3 পূর্বে যদি অক্সিলারি ভার্ব থাকে এরকম, তাহলে সেটা কি ভার্ব, ফিনিট ভার্ব। এছাড়া আমরা তো এই টেন্সের স্ট্রাকচারটা জানি যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট প্লাস ওয়াইজ ভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি বসে, তাহলে এটা তো টেন্সের স্ট্রাকচারটা বসছে, রাইট? কেননা এখানে যেহেতু টেন্সের স্ট্রাকচার বসছে, তাহলে আমরা এটাকে বলতে পারি এটা একটা ফিনিট ভার্ব। আমি একটু আগে বলছি যে ভার্ব দ্বারা টেন্সকে চেনা যায় তাকে কি ভার্ব বলে, ফিনিট ভার্ব বলে, তাকে কি ভার্ব বলে, ফিনিট ভার্ব। তাহলে এই ভার্ব দ্বারা কিন্তু টেন্সকে চেনা যাচ্ছে, তার মানে এটা ফিনিট ভার্ব, কোনো কালে এটা নন ফিনিট ভার্ব না। কারণ আমি তো একটু আগে বলছি যে ভার্ব প্লাস আইএনজি নন ফিনিট ভার্ব। তুমি হয়তো কনফিউশনে পড়তে পারো আর চিন্তা করতে পারো স্যার আপনি তো বলছেন, কিন্তু না, আমি বলছি যে ভার্ব দ্বারা টেন্সকে চেনা যায় সেটাও ফিনিট ভার্ব। আর শুধু ভার্ব প্লাস আইএনজি যখন এরকম পার্টিসিপল রূপে কাজ করবে অথবা এরকম জিরান রূপে কাজ করবে তখন সেটা নন ফিনিট ভার্ব, ঠিক আছে? তাহলে একটা জিনিস বুঝতে পেরেছো যে ফিনিট ভার্ব কোনটা, নন ফিনিট ভার্ব কোনটা? আচ্ছা, যেমন আই হ্যাভ কাম হিয়ার টু টিচ ইউ, আই হ্যাভ কাম হিয়ার টু টিচ ইউ। আমরা যদি মানে হচ্ছে যে বোর্ডটা ক্লিয়ার করি, যে খেয়াল করো, আই হ্যাভ কাম হিয়ার, আই হ্যাভ কাম হিয়ার টু টিচ ইউ, আমি এখানে আসছি তোমাকে পড়ানোর জন্য, টু টিচ ইউ। একটু খেয়াল করো, আই হ্যাভ কাম হিয়ার টু টিচ ইউ, কাম এখানে হচ্ছে V3, এর পূর্বে কি আছে, অক্সিলারি ভার্ব আছে। এছাড়া এটা টেন্সের স্ট্রাকচার, আমরা হ্যাভ কাম দ্বারা বুঝতে পারছি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কেননা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস হ্যাভেস প্লাস V3 প্লাস অবজেক্ট, তার মানে এটা কি একটা ফিনিট ভার্ব। আমরা যেহেতু এই ভার্ব দ্বারা টেন্সকে চিনতে পারছি এবং V3 পূর্বে অক্সিলারি ভার্ব আছে। আমি একটু আগে বলছি ভার্ব প্লাস আইএনজি আর V3 পূর্বে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে তা ফিনিট ভার্ব। ওকে, আচ্ছা, এবং টু টিচ কি, টু প্লাস ভার্ব 1, তাহলে এটা কি ভার্ব, নন ফিনিট ভার্ব, একদম ইজি, ঠিক আছে? আচ্ছা, সো আমরা নন ফিনিট ভার্ব চিনে গেলাম, ফিনিট ভার্বও চিনে গেলাম। আরেকটা বিষয় খেয়াল করো, আই অ্যাম ইয়োর টিচার, আই এম ইউর নিউ টিচার বলা দরকার ছিল, আমাকে যারা নতুন দেখছো। সো আই এম ইউর টিচার, সো এম কি ভার্ব, অক্সিলারি ভার্ব, তোমরা পড়ে আসছো, কিন্তু অক্সিলারি ভার্ব না। আমি একটা কথা বলছিলাম তাদের শুরুতে যে একটা বাক্য বা একটা সেন্টেন্স গঠন করতে হলে অবশ্যই একটা ফিনিট ভার্বের দরকার হয়, ফিনিট ভার্ব ছাড়া কখনোই কোনো বাক্য গঠন করা সম্ভব না। এখানে একটাই ভার্ব আছে, শুধুমাত্র এম। তো আমরা এখানে এটা বলতে পারি অন্যান্য ভার্বের অবর্তমানে অক্সিলারি ভার্ব নিজেই ফিনিট ভার্ব, অন্যান্য ভার্বের অবর্তমানে অক্সিলারি ভার্ব কি ভার্ব, ফিনিট ভার্ব। তাহলে এম এখানে ফিনিট ভার্ব। এছাড়া এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, আমরা এম দ্বারা বুঝতে পারছি, যেহেতু টেন্সকেও চিনতে পারছি, তাহলে এটা ফিনিট ভার্ব। দেখো তোমাদের টেন্সের স্ট্রাকচার যাদের জানা নেই তারা কাইন্ডলি টেন্সের স্ট্রাকচারটা জেনে নিবা, ঠিক আছে? আমি টেন্সের রুলস নিয়েও আজকে আলোচনা করব যাতে করে তোমাদের প্রবলেম না থাকে, তারপরে স্ট্রাকচারটা একদম
ভালোভাবে আরেকবার দেখবা। অনেকে রুলস পড়তে বসে যাও, স্ট্রাকচার জানো না, অনেকে টেন্স চিনো না, রুলস পড়তে বসে যাও বা সলভ করতে বসে যাও, এরকম করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, একটু খেয়াল করো। তাহলে আমরা জানলাম ফিনিট ভার্ব কি। ফিনিট ভার্ব হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান, ভার্ব প্লাস আইএনজি ও বি থ্রি বাদে সব ভার্ব হচ্ছে ফিনিট ভার্ব। আর এই তিনটা ভার্ব হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান, ভার্ব প্লাস আইএনজি, বি থ্রি হচ্ছে নন ফিনিট ভার্ব। আচ্ছা, এগুলাকে আমরা যদি বলি তাহলে একটু খেয়াল করো। ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান, পার্টিসিপল হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি, পাস্ট পার্টিসিপল বি থ্রি, আর পারফেক্ট পার্টিসিপল কোনটা? হ্যাভিং প্লাস বি থ্রি, হ্যাভিং প্লাস বি থ্রি, ঠিক আছে? আর জিরান হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে? এই দুইটা সেম, আমি তোমাদের দেখাইছি কখন কোনটা হয়। আচ্ছা, এখন আসো হচ্ছে ফিনিট ভার্বকে দুই ভাগে ভাগ করছে, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। আচ্ছা, প্রিন্সিপাল ভার্ব হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, লিঙ্কিং ভার্বে বিভক্ত। আচ্ছা, ট্রানজিটিভ ভার্ব কি এটা তোমরা নিশ্চয়ই জানো, যেই ভার্বের অবজেক্ট আছে, ঠিক আছে? যে ভার্বের অবজেক্ট আছে তাকে কি ভার্ব বলে? ট্রানজিটিভ ভার্ব। আর যে ভার্বের অবজেক্ট নাই তাকে কি ভার্ব বলে? ইনট্রানজিটিভ ভার্ব। এখন এটা আমাদের চিনতে হবে, ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব, তা নাহলে আমরা ভয়েস চেঞ্জ পারবো না। হ্যাঁ, ভয়েস চেঞ্জ করতে গেলে আমরা একদম হার্ড ফেল করব যদি আমরা ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব না চিনি। একটু খেয়াল করো, সাধারণত ট্রানজিটিভ ভার্ব হচ্ছে ওই সমস্ত ভার্ব যে ভার্বের অবজেক্ট আছে। আমি যদি এইটা বলি যে আই ডান্স অন দ্য ফ্লোর, আই ডান্স অন দ্য ফ্লোর, খেয়াল করো আই ডান্স অন দ্য ফ্লোর বললে দেখো আমি কোথায় নাচি? ফ্লোরে নাচি। কোথায় দ্বারা প্রশ্ন করতেছি আর উত্তর পাচ্ছি ফ্লোরে। কোথায় দ্বারা প্রশ্ন করলে আমরা কখনো অবজেক্ট পাই না, আর যেই ভার্বের অবজেক্ট আছে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। তার মানে এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? তোমরাই বলো তো, ছোটবেলা থেকে পড়ে আসছো না, অবজেক্ট চেনার উপায় হচ্ছে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করব। যদি আমরা ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে সেটা হচ্ছে, যদি উত্তর পাই তাহলে সেখানে অবজেক্ট আছে। তাহলে আমি যদি বলি আই টিচ ইউ, আমি তোমারে পড়াই, আমি কারে পড়াই বা কাকে পড়াই, কি বা কাকে দ্বারা প্রশ্ন করো, যদি উত্তর পাও তাহলে সেটা ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? উত্তর না পাইলে ইনট্রানজিটিভ ভার্ব। যেমন আই স্লিপ, আমি ঘুমাই, মানে হচ্ছে প্রশ্ন করো কি বা কাকে, উত্তর পাচ্ছ না, তাহলে ওটা ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে নিশ্চয়ই ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে তোমার আর কোনো প্রবলেম নাই। এটা চেনার জন্য মানে হচ্ছে যে এত উদ্গ্রীব কেন? কারণ ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব যদি তুমি না চিনো তাহলে তুমি ভয়েস চেঞ্জ করতে পারবা না। এটাও মানে রাইট ফর্ম ভার্বের একটা বড় পার্ট, ঠিক আছে? ভয়েস চেঞ্জ করতে পারবা না, কেননা ইনট্রানজিটিভ ভার্বের কখনো ভয়েস চেঞ্জ হয় না। আচ্ছা, যাই হোক, আর বাকি আছে লিঙ্কিং ভার্ব। আচ্ছা, প্রিন্সিপাল ভার্ব, ফিনিট ভার্ব দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বকে দুই ভাগে ভাগ করছে, প্রাইমারি অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব। টেন্সের যে অক্সিলারি ভার্বগুলো আছে ওগুলাকেই তুমি প্রাইমারি অক্সিলারি ভার্ব বইলো, আর মডাল অক্সিলারি ভার্ব হচ্ছে তুমি তো চিনো মডাল অক্সিলারি ভার্ব কোনগুলা। কিন্তু নিড আর ডেয়ার নিয়ে তোমাদের একটা প্রবলেম থাকতে পারে, ঠিক আছে? তার আগে আমি মডেল অক্সিলারি ভার্বগুলো একটু পড়ে শোনাই। মে, মাইট, ক্যান, কুড, শেল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডিয়ার, ought to, had better, would rather, am to, is to, up to, have to, has to, had to, etc. ঠিক আছে? আচ্ছা, নিড আর ডেয়ার, এটা নিয়ে আমি বলছিলাম নিড আর ডেয়ারের একটু বিশেষত্ব আছে। নিড আর ডেয়ার তখনই মডেল অক্সিলারি ভার্ব যখন এগুলোর পরে সরাসরি ভার্বের বেস ফর্ম বসে। কি বসে? সরাসরি ভার্বের বেস ফর্ম বসে। ডিয়ার স্টুডেন্টস, এইটা নিড আর ডেয়ার প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসতে পারে। একমাত্র এই দুইটা মডেল অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসতে পারে, নিড আর ডেয়ার। যখন আমি নিড আর ডেয়ারের ইমিডিয়েট পরে ভার্বের বেস ফর্ম পাবো তখনই এটা কি ভার্ব? মডাল ভার্ব। যদি নিড অথবা ডেয়ারের পরে অন্য টু প্লাস ভার্ব ওয়ান থাকে, অন্য কোনো ভার্ব না থাকে, অন্য যে কোনো ক্ষেত্রে এটা হচ্ছে মেইন ভার্ব, ঠিক আছে? কি ভার্ব? মেইন ভার্ব। তাহলে নিড এবং ডেয়ারের পরে ভার্বের বেস ফর্ম থাকলে সেটা কি ভার্ব? মডাল ভার্ব। এগুলাকে সেমি মডাল ভার্ব বলে নিড আর ডেয়ারকে, এই জন্যই। ওকে, মনে থাকবে। যেমন আই নিড টিচ ইউ, এই দেখো আই নিড টিচ ইউ, নিডের পরে কি বসছে? ভার্বের বেস ফর্ম বসছে। নিডের পরে কি বসছে? ভার্বের বেস ফর্ম বসছে, তাহলে নিড এখানে সেমি মডাল ভার্ব।
মনে থাকবে, একদম ফার্স্ট টু লাস্ট কিন্তু মনোযোগ দিও। আচ্ছা, তো এ হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব আর হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্ব তিন ভাগে ভাগ করছে, ভার্ব টু বি, ভার্ব টু ডু আর একটা হচ্ছে ভার্ব টু হ্যাভ। একটু খেয়াল করো, যদি এ হচ্ছে আমাদের অক্সিলারি ভার্বের পার্ট চলে গেল, তারপরে করছে ট্রানজিটিভ ভার্বকে পাঁচ ভাগে ভাগ করছে। এর মধ্যে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিব পজিটিভ ভার্বকে, পজিটিভ ভার্বকে, ঠিক আছে, আর হচ্ছে গ্রুপ ভার্বকে। এগুলো নিয়ে আমি মানে হচ্ছে যে একটু পরে আলোচনা করব। পজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব আর হচ্ছে গ্রুপ ভার্বকে নিয়ে আলোচনা করব। কগনিটিভ ভার্ব আর হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব, ঠিক আছে। এগুলা মানে হচ্ছে যে তুমি যখন অ্যাডমিশন টেস্ট দিবা, এগুলোর উপরে স্যারের আলাদা লেকচার আছে, তখন তুমি এগুলা জানবা, ঠিক আছে। এখন আমরা রাইট ফর্ম ভার্বস যেহেতু জানছি, এগুলো আপাতত প্রয়োজন নেই, ঠিক আছে। তবে পজিটিভ ভার্ব আর গ্রুপ ভার্ব নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করেছি। চলো এবার বেসিক রুল থেকে শুরু করি, যাতে করে তোমাদের আর কোনো প্রবলেম না থাকে রাইট ফর্ম ভার্বসে। খেয়াল করো, শুরুতে দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের শেষে এস অথবা এস যুক্ত হবে। এই নিয়মটা জানে না কে, তারপরেও তোমাকে আরেকবার পড়াচ্ছি, কেননা তুমি যাতে আরো ক্লিয়ার হয়ে যাও। দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে আমরা ভার্বের শেষে এস অথবা এস রাখবো। যেমন থার্ড পারসন সিঙ্গুলার, যেমন রহিম, করিম, যদু, মধু, কদু, এরা থার্ড পারসন। তাহলে আমি যদি বলি রহিম এখানে আসে, তাহলে রহিম কামস হিয়ার। এই দেখো, রহিম কামস হিয়ার, ঠিক আছে। এখন আমরাও রহিম দিয়ে পড়ছি, আমার বাবাও রহিম দিয়ে পড়ছে, আমার দাদাও রহিম দিয়ে পড়ছে। এই রহিম থেকে আমরা আর নতুন কোনো নামে বাইরে এলাম না, ঠিক আছে। আচ্ছা, যদি আমরা বলি সাকিব খান, ঠিক আছে, সাকিব খান এক্স ভেরি ওয়েল, একটু নতুন নামে আসি। এই রহিম, করিম, যদু, মধু, কদু পড়তে পড়তে বোরিং হয়ে যায়। মাঝে মাঝে স্টুডেন্টরা বলে, ভাবছি অনলাইনে এসে আপডেট দিব, কিন্তু পারি না, ভুলে যাই, আবার আগের জায়গায় চলে যাই। চলো, সাকিব, একটা উদাহরণ দিই, সাকিব ডাজ দ্য ওয়ার্ক, সাকিব এক্স ওয়েল, সে খুব ভালো অভিনয় করে, ঠিক আছে। সো একটু খেয়াল করো ডিয়ার স্টুডেন্টস, এখানে সাকিব থার্ড পারসন সিঙ্গুলার, বা শি কলস মি, ঠিক আছে, শি ওয়ার্কস ভেরি ফাস্ট, শি ওয়ার্কস ভেরি ফাস্ট, সে খুব দ্রুত হাঁটে, শি থার্ড পারসন সিঙ্গুলার, ওয়ার্কস, এই দেখো এস যুক্ত হয়েছে, ওয়ার্কস ভেরি ফাস্ট। আচ্ছা, আমি যদি বলি, আচ্ছা ওয়ার্কস ভেরি ফাস্ট, আমি যদি বলি সে কান্না করে, তাহলে কি হবে, শি ক্রাইস। খেয়াল করো, শি ক্রাইস। এই উদাহরণটা দেওয়ার কারণ হচ্ছে মূল ভার্ব ছিল কিন্তু ক্রাই। কোনো ভার্বের শেষে যদি ক্রাই থাকে, কোনো ভার্বের শেষে যদি ক্রাই থাকে, তাহলে মানে ওয়াই থাকে, সরি, ভার্বের শেষে আবার ক্রাই থাকবে কেন, ওয়াই যদি থাকে, তাহলে সেই ওয়াই এর সাথে এস যুক্ত করতে গেলে আমরা সেই ওয়াইটাকে আই করে ইএস যুক্ত করব, ঠিক আছে। যেমন ক্রাইস, খেয়াল করেছো এস বাই এস এর কথা বলছে না, তো ওয়াই থাকলে আমরা সেই ওয়াইটাকে চেঞ্জ করে ওয়াই জায়গায় আই বসাবো, তারপরে ইএস যুক্ত করব। তার মানে আমরা জেনে গেলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কর্তা থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হবে। দেখো ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা কিছু এক্সাম্পল প্র্যাকটিস করি। নিতা অফেন কামস টু মাই হাউস। এই যে নিতা, তুমি বলো তো নিতা কোন পারসন? নিতা থার্ড পারসন। হি স্পিক, হিও থার্ড পারসন, তাহলে ই স্পিক্স হবে, কি হবে? স্পিক্স হবে। আচ্ছা, নাজিম ইট বার্গার, কি হবে এখানে? ইটস হবে, কারণ নাজিম থার্ড পারসন, তাই কি হবে? ইটস হবে, ঠিক আছে। আচ্ছা, আ গুড বয় প্রিপেয়ার্স, কি হবে? প্রিপেয়ার্স। আচ্ছা, হিজ লেসন রেগুলারলি, শি গোজ টু স্কুল, গোজ, কি? গোজ, ঠিক আছে। আচ্ছা, সো একটু ডিয়ার স্টুডেন্টস খেয়াল করো, এখানে সবগুলা থার্ড পারসন সিঙ্গুলার, তাই সবগুলা ভার্বের শেষে এস বা এস যুক্ত হয়েছে, ঠিক আছে। রুলটাই তো এটা। আর একটু খেয়াল করো, যদি এস বাই এস না হয়, তাহলে সরি, যদি সিঙ্গুলার না হয়, তাহলে এস বাই এস যুক্ত হবে না। বুঝতে পেরেছো? যেমন আই নো দেম ভেরি ওয়েল, এখানে কিন্তু আই নোজ বসে নাই, আই নো বসছে। কি বসছে? আই নো, কারণ এখানে নো কি হচ্ছে যে আই কি, আই হচ্ছে ফার্স্ট পারসন, থার্ড পারসন না। সিঙ্গুলার তো প্রশ্নই আসে না, সিঙ্গুলার ব্যাপারে ওই কথা প্রশ্নই আসবে না, কেননা এটা যেহেতু তোমার হচ্ছে যে ফার্স্ট পারসন আই, তাহলে প্রেজেন্ট ইনফিনিট টেন্সে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার হইতে হবে, এটা ফার্স্ট পারসন।
এই জন্য আমরা কি ইউজ করব, নো ইউজ করব বা নো লিখবো। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার হইলেই আমরা এস বাই এস যুক্ত করব, যেটা আমরা এর আগের রুলে আলোচনা করেছি। চলো প্র্যাকটিস করি, ঠিক আছে। আচ্ছা একটু দেখো তো, শি ইটস, শি কি পারসন, থার্ড পারসন, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এর সাথে কি যুক্ত হবে, এস অথবা এস যুক্ত হবে। শি ইটস রাইস। দে থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার নাকি প্লুরাল, অফকোর্স প্লুরাল। দে প্লে, দে প্লে ফুটবল, তাহলে প্লে হবে, কেননা যদি থার্ড পারসন সিঙ্গুলার হইতো তাহলে প্লেজ হইতো। আবার দেখো উই গোস টু স্কুল এভরিডে, উই গোস টু স্কুল, উই তোমার ফার্স্ট পারসন আবার প্লুরাল, তাহলে গোজ হবে না গো হবে, গো হবে, কেন থার্ড পারসন সিঙ্গুলার যদি হয় তাহলে এস বাই এস যুক্ত করব। আচ্ছা দ্য মুন, দেখো এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে শাইন্স হবে, কি হবে, শাইন্স, দ্য মুন শাইন্স অ্যাট নাইট, ঠিক আছে। আচ্ছা এটা যাই হোক, এটা চলে আসছে উদাহরণ, হোয়াট ইউ ওয়ান্ট, তুমি কি চাও। ডু আসছে কেন, ইন্টারগেটিভ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ইন্টারগেটিভ করতে গেলে আমরা ডু অথবা ডাজ আনি, যেহেতু ইউ থার্ড পারসন না, এটা হচ্ছে সেকেন্ড পারসন, সেক্ষেত্রে ডু বসবে। থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ডাজ, বাকি সকল ক্ষেত্রে ডু হবে। তো হোয়াট ডু ইউ ওয়ান্ট, বাক্যটা হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট। যে স্টুডেন্ট দেখো এভরি ম্যান, এখানকে প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝায়, এভরি ম্যান এখানে প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝায়, এই জন্য আমরা এভরি ম্যানের পরে তোমার হচ্ছে যে অবশ্যই বুঝে নিব সিঙ্গুলার ভার্ব বসবে, এভরি ম্যান ওয়ান্টস, ঠিক আছে। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সিঙ্গুলার হিসেবে ধরা হয়েছে, তাই আমরা ভার্বের শেষে এস অথবা এস যুক্ত করব। ওকে নেক্সট দেখো, নেক্সট যে নিয়মটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসে, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত, ঐতিহাসিক সত্য আর হচ্ছে নিকটবর্তী ভবিষ্যৎ যদি থাকে, তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখবো, ঠিক আছে। কোন টেন্সে লিখবো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। নিয়মটা কি ছিল, ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, সায়েন্টিফিক ট্রুথ, নিয়ার ফিউচার, হিস্ট্রিক্যাল ট্রুথ, এইটা যদি হয় তাহলে কোন টেন্সে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। চলো আমরা একটু উদাহরণগুলো দেখে নেই, প্র্যাকটিসগুলো। দ্য সান রাইজেস, কি হবে, ইন দ্য ইস্ট, কেননা দ্য সান এটা তো ইউনিভার্সাল ট্রুথ, তার জন্য সান থার্ড পারসন সিঙ্গুলার, তাই আমরা রাইজেস লিখছি। তাহলে ইউনিভার্সাল ট্রুথ কোন টেন্সে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। সায়েন্টিফিক ট্রুথ কোন টেন্সে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে, অর্থাৎ বৈজ্ঞানিক সত্য। হিস্ট্রিক্যাল ট্রুথ, ঐতিহাসিক সত্য, কোন টেন্সে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। এখানে তোমাদের একটু মানে প্রবলেম থাকতে পারে যে স্যার ঐতিহাসিক তো পাস্টে হওয়ার কথা, এটা তো ঐতিহাসিক মানে অতীতে ঘটছে, ঠিক আছে। সো এই জন্য পাস্টে হবে। অ্যাকচুয়ালি অতীতের কোনো ঘটনা আমরা প্রেজেন্ট টেন্সে লিখি সেটাকে রিভাইভ করার জন্য, সতেজ করার জন্য, রিয়েলিস্টিক করার জন্য, তাই আমরা প্রেজেন্ট টেন্সে লিখি। ওকে আচ্ছা যাই হোক, একটু খেয়াল করো, আইস ফ্লোটস অন ওয়াটার, পানি কোথায় ভাসে, এটাও একদম ইউনিভার্সাল ট্রুথ, পানি বরফে মানে সরি তোমার হচ্ছে বরফ পানির উপরে ভাসে, ঠিক আছে। আমি উল্টা বলছিলাম, কি বলছিলাম, বরফের উপরে পানি ভাসে। ব্যাপারটা হচ্ছে অনেক সময় গ্রামাটিক্যাল মিস্টেক করে তোমরা বলো না, বলতে চাও না তোমার মা তোমাকে স্কুলে দিয়ে আসে আর তুমি ভুল করে বলো আমি আমার মাকে স্কুলে দিয়ে আসি, মানে তোমরা এমন গ্রামারই জানো, ঠিক আছে। আচ্ছা তামান্না ড্যাশ আর্লি ইন দ্য মর্নিং, তাহলে তামান্না থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে গেটস আপ হবে, ঠিক আছে। আচ্ছা শি পার্টিসিপেটস ইন এভরি ডান্স কম্পিটিশন, কারণ শি থার্ড পারসন, যদিও এগুলা ইউনিভার্সাল ট্রুথ না, সায়েন্টিফিক ট্রুথ না, তারপরও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এক্সাম্পলে দিয়ে দিছে। দ্য আর্থ ড্যাশ, এই দেখো দ্য আর্থ থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এখানে কি হবে, অবশ্যই যেহেতু এটা চিরন্তন সত্য ইউনিভার্সাল ট্রুথ, বারবার শেষে এস বাই এস যুক্ত হবে। দ্য আর্থ রিভলভস, ঠিক আছে, অ্যারাউন্ড দ্য সান। দ্য সান কি হবে বলতো, সেটস ইন দ্য ওয়েস্ট, সেটস কেন সেটস আসছে, কারণ এটা ইউনিভার্সাল ট্রুথ, যেহেতু ইউনিভার্সাল ট্রুথ তাই আমরা কি ইউজ করছি, বারবার শেষে এস বাই এস যুক্ত করছি আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখছি। আর দ্য সান তো থার্ড পারসন, ওকে, সেই হিসাবে রুলটা সেটস হইছে। বুঝতে পেরেছো তোমরা? তাহলে আমার প্রথম রুলটা জানলাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হচ্ছে যে থার্ড পারসন হইলে বারবার শেষে এস বাই এস যুক্ত হবে সাবজেক্ট, আর যদি সাবজেক্ট থার্ড পারসন না হয় তাহলে এস বাই এস যুক্ত হবে না। তারপরে জানলাম ইউনিভার্সাল ট্রুথ, সায়েন্টিফিক ট্রুথ, নিয়ার ফিউচার, হিস্ট্রিক্যাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এগুলো থাকলেও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখবো, ঠিক আছে। আচ্ছা এই যে দেখো রুলটা, তারপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দেখো কোনো বাক্যের মধ্যে যদি আমরা জেনারেলি, ইউজুয়ালি
অর্ডিনারিলি, নর্মালি, অলওয়েজ, সামটাইমস, অফেন, ডেইলি, এভরিডে, রেগুলারলি, ফ্রিকুয়েন্টলি। ঠিক আছে, ফ্রিকুয়েন্টলি এই যদি পাই, আরেকটা ওয়ার্ড আছে সেটা হচ্ছে, এটাও মনে রাখবা, ফ্রিকুয়েন্টলি। যদি পাই তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখবো। কোন টেন্সে লিখবো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখবো। আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, যে আরেকবার বলি আমরা, জেনারেলি, ইউজুয়ালি, অর্ডিনারিলি, নর্মালি, অলওয়েজ, সামটাইমস, অফেন, ডেইলি, এভরিডে, রেগুলারলি, এই জাতীয় অ্যাডভার্বগুলো থাকলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখবো। একটু খেয়াল করো, এখানে কি আছে? সামটাইমস। সামটাইমস হচ্ছে মাঝে মাঝে, এই পার্থক্যটা কিন্তু যায় না রাখো। সামটাইমস হচ্ছে মাঝে মাঝে, আর সামটাইম হচ্ছে ভবিষ্যতের কিছু সময়। সামটাইম ভবিষ্যতের কিছু সময়। একটু খেয়াল করো, যদি আমি বলি যে সামটাইমস মানে কি, সামটাইমস হচ্ছে তোমার হচ্ছে যে মাঝে মাঝে, এটা প্রেজেন্ট টেন্সে হইতে পারে। আর যদি বলি সামটাইম, তাহলে ভবিষ্যতের কিছু সময়। ঠিক আছে, সো শুধুমাত্র সামটাইমস থাকলেই আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখবো। কোন টেন্সে লিখবো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখবো। চলো কিছু এক্সাম্পল প্র্যাকটিস করি। সাভিয়া লার্নস হার লেসন রেগুলারলি, কারণ সাভিয়া থার্ড পারসন, এখানে রেগুলারলি আছে। হি অলওয়েজ ডিস্টার্বস দ্য স্টুডেন্টস। তাহিদ অফেন কামস, থার্ড পারসন, কামস টু মাই হাউস। দে ওয়াচ, এখন দে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার না, প্লুরাল, এই জন্য ওয়াচ হবে। দে ওয়াচ টিভি এভরিডে। সাবিনা গোজ টু স্কুল এভরিডে। ঠিক আছে, সাবিনাও থার্ড পারসন সিঙ্গুলার, তাই আমরা বারবার শেষে অ্যাজ বাই এস যুক্ত করছি। আবার দেখো এভরিডে আছে, এই জন্য আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখছি, কারণ এই জাতীয় অ্যাডভার্বগুলো থাকলে আমরা ধরে নিব কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। এই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি? ওই হ্যাবিচুয়াল ফ্যাক্ট, যে কাজটা আছে বা তুমি যে কাজটা রেগুলারলি করছো, সেই কাজটা যদি এখন এই মুহূর্তে করতেছো এরকম হয়, তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখবো। কোন টেন্সে লিখবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আচ্ছা, তাছাড়াও যদি আমরা বাক্যে অ্যাট প্রেজেন্ট, নাও, অ্যাট দ্য মোমেন্ট, ঠিক আছে, বা অ্যাট দিস মোমেন্ট পাই, ঠিক আছে, অ্যাট দিস মোমেন্ট পাই, তাহলেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব, অ্যাট দিস মোমেন্ট। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ঠিক আছে, ওকে। আচ্ছা, সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আচ্ছা, তো আমরা এখন প্র্যাকটিসে চলে যাই। হি ইজ ওয়াচিং টেলিভিশন, এখানে ওয়াচিং হবে। আচ্ছা, তোমাদের আরেকটা কথা বলে নেই, যে আমরা এই যে এম ব্যবহার করব শুধু আই এর সাথে, ইজ ব্যবহার করব থার্ড পারসন সিঙ্গুলারের সাথে, থার্ড পারসন সিঙ্গুলারের সাথে। ঠিক আছে, আচ্ছা, আমরা ইজ ব্যবহার করব। আচ্ছা, আর ব্যবহার করব বাকি সকল ক্ষেত্রে। শুধু থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ইজ, আই এর সাথে এম, আর বাকি সকল ক্ষেত্রে আর ব্যবহার করব। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করো যে হি থার্ড পারসনের সাথে ইজ বসে, এই জন্য ইজ আসছে, ইজ ওয়াচিং হবে। উই হচ্ছে ফার্স্ট পারসন এবং প্লুরাল, তাহলে আমরা কি ব্যবহার করব? আর ব্যবহার করব। শুধুমাত্র ফার্স্ট পারসন আই এর সাথে এম আর থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ইজ, তাহলে কি হবে? উই আর প্লেইং ফুটবল নাও। উই আর প্লেইং ফুটবল নাও। আবেগে পুরো বাক্যই লিখে ফেলছি, এখানে পুরো বাক্য আছে, তারপরে লিখছি, তো আর প্লেইং হবে। ঠিক আছে, আর প্লেইং হবে। মিঠু ইজ পিৎজা নাও, মিঠু ইজ মেকিং পিৎজা নাও। ঠিক আছে, মিঠু ইজ মেকিং পিৎজা নাও, কারণ এখানে মিঠু থার্ড পারসন সিঙ্গুলার, তাই ইজ আসছে, আর বার প্লাস আইএনজি হয়েছে। দ্য বেবি ইজ স্লিপিং অ্যাট দিস মোমেন্ট। স্লিপিং কেন আসছে? কারণ ভার প্লাস আইএনজি আর বেবির সাথে ইজ বসে। ওকে, সো আমরা বুঝলাম যে অ্যাট দিস মোমেন্ট, নাও, রাইট নাও, ঠিক আছে, অ্যাট দ্য মোমেন্ট, এই টাইপের যদি আমরা ফ্রেজ পাই বা ওয়ার্ড পাই, ঠিক আছে, নাও, তো সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখবো। ঠিক আছে, আর স্ট্রাকচার তো আমরা দেখছোই যে কি আছে, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ঠিক আছে, আচ্ছা, এবার আসা হচ্ছে পরবর্তী নিয়ম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, পারফেক্ট টেন্স আমরা কোথায় ব্যবহার করি? পারফেক্ট টেন্স হচ্ছে আমরা ওইখানে ব্যবহার করি যেখানে কাজটা শেষ হয়ে গেছে কিন্তু ফলাফলটা বাকি আছে। লাইকওয়াইজ আমি এই যে বোর্ডটা কিনছি, ক্লাস করাচ্ছি,
কেনার কাজ তো শেষ, ফলাফল এখনো বুক করছি না, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে আই হ্যাভ বট দিস বোর্ড। সো আমরা এইভাবে বলতে পারি। তো যখন আমরা এইভাবে কোনো কথা বলবো যে কাজটা শেষ ফলাফল বাকি আছে, তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখবো। এছাড়া দেখো ইয়েট, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, লেটলি, এভার, এগুলা থাকলেও প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আচ্ছা, আর স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3, এটার স্ট্রাকচার হচ্ছে এটা। আচ্ছা, হ্যাজ বসবে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে, থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হ্যাজ বসবে, ঠিক আছে। আর বাকি সকল ক্ষেত্রে হ্যাভ, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে তোমার কি বসবে, হ্যাজ, বাকি সকল ক্ষেত্রে হ্যাভ। আচ্ছা, একটু খেয়াল করো, যদি আমরা কিছু প্র্যাকটিস করি, শি হ্যাজ, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভার্ব কি হবে, V3 হবে। শি হ্যাজ ডান অল ম্যাথমেটিক্স জাস্ট নাও, ঠিক আছে। শি হ্যাজ ডান অল দ্য ম্যাথস জাস্ট নাও। দে হ্যাভ অলরেডি কাম হোম। I have met, met him recently. I have met him recently. দেখো এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে, কেননা রিসেন্টলি আছে। আর আই থার্ড পারসন না, আই ফার্স্ট পারসন, তাই তো মানে হচ্ছে যে হ্যাভ বসছে। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের সাথে আমরা হ্যাজ ব্যবহার করব, বাকি সকল ক্ষেত্রে তোমার কি হবে বলো তো, হ্যাভ হবে। আচ্ছা, দেখো কি বলছে। এবার আসো, আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স পর্যন্ত চিনলাম যে কিছু ওয়ার্ড, কি ওয়ার্ডগুলো আবার একটু মনে রাখো যে কি কি আছে। ইয়েট ওয়ার্ড, আবার তো ফ্রেজ, এই যে দেখো জাস্ট নাও হচ্ছে ফ্রেজ। ইয়েট, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, অলরেডি, লেটলি, এবার। আচ্ছা, এখানে লেটলির ব্যাপারটা বলা হয়নি। লেটলি মানে হচ্ছে রিসেন্টলি, শুধু লেট হচ্ছে দেরি, দেরির ব্যাপারটা রেফার করে, কিন্তু লেটলি মানে রিসেন্টলি। আমরা অনেকে বলি না হি কামস হিয়ার লেটলি, অ্যাকচুয়ালি এটা ভুল, ঠিক আছে। এটা হবে সে ইতিমধ্যে এখানে আসছে, হি হ্যাজ কাম হিয়ার লেটলি, এটা ইতিমধ্যে এখানে আসছে, তাহলে রিসেন্টলি ইউজ করতে পারি বা লেটলি ইউজ করতে পারি। কিন্তু লেটলি মানে দেরি করার কোনো ভাইব পাওয়া যাবে না কিন্তু তখন, মনে রাখবা। আচ্ছা, যাই হোক, লেটলিটা নিয়ে অনেকের কনফিউশন ছিল, আশা করি দূর হয়ে যাবে। আচ্ছা, এবার আসো সিন্স অথবা ফর এর ব্যবহারটা। দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স পর্যন্ত শিখলাম, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ছিল হচ্ছে ওইটা যে কাজটা করা হয়েছে ফলাফল বাকি আছে। আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ওই ধরনের টেন্সগুলা যেখানে সময়ের উল্লেখ আছে, অর্থাৎ তুমি কাজটা অনেক আগে শুরু করছো কিন্তু এখন পর্যন্ত তুমি কি করতেছো বলো তো, কাজটা করতেছো, চলমান আছে, ঠিক আছে। তাহলে সেটা কি হবে, বা তুমি অনেক সময় যাবত করছো, করেছিলা, সেক্ষেত্রে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লিখবো। এখনো কাজটা চলমান, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতে তুমি ব্যাপক সময় যাবত করছো, ঠিক আছে, এবং সময়ের উল্লেখ করতেছো, কত সময় যাবত করছো, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লিখবো। কিন্তু এরকম যদি হয় তুমি অতীতে কোনো কাজ করে এখন পর্যন্ত করতেছো, তাহলে সেটা কি হবে, যেমন আমি ক্লাস শুরু করছি আরো আধা ঘন্টা আগে, তো তুমি আরো আধা ঘন্টা আগে ক্লাস শুরু করছো, এখন পর্যন্ত ক্লাসটা নিচ্ছি, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, কারণ সময়ের উল্লেখ আছে, রাইট। আচ্ছা, একটু খেয়াল করো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ, তারপর হচ্ছে বিন, তারপর ভার্ব প্লাস আইএনজি। যেহেতু কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই ভার্ব প্লাস আইএনজি, তারপর অবজেক্ট, তারপর সিন্স অথবা ফর প্লাস টাইম, মনে থাকবে। আচ্ছা, সিন্স কোথায় বসে আর ফর কোথায় বসে, নির্দিষ্ট বা ব্যাপক সময় বুঝালে আমরা ফর ব্যবহার করি, এবং অতীতে নির্দিষ্ট সময় বুঝালে আমরা সিন্স ব্যবহার করি, মনে থাকবে। আচ্ছা, এবার আসো, তাহলে সিন্স অথবা ফর দ্বারা টাইমের মেনশন থাকবে, টাইমের উল্লেখ থাকবে। আচ্ছা, স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স অর ফর প্লাস টাইম। এখন একটা এক্সাম্পল দেখো, যেমন আই হ্যাভ বিন টিচিং ইউ, আমি তোমারে পড়াচ্ছি, আই হ্যাভ বিন টিচিং ইউ, ঠিক আছে, আমি তোমাকে পড়াচ্ছি, কত কত ঘন্টা যাবত, প্রায় 1 আওয়ার, আমরা 1 আওয়ারে লিখি, ফর অ্যান আওয়ার, ফর অ্যান আওয়ার, ঠিক আছে। আমি তোমাকে কতক্ষণ যাবত পড়াচ্ছি, প্রায় 1 ঘন্টা যাবত পড়াচ্ছি। সো আই হ্যাভ বিন টিচিং ইউ ফর অ্যান আওয়ার, আমি তোমাকে 1 ঘন্টা যাবত পড়াচ্ছি। সো হ্যাভ বিন টিচিং, ঠিক আছে, স্ট্রাকচার, ঠিক আছে। আচ্ছা, ফর কেন, কারণ এটা নির্দিষ্ট সময়, 1 ঘন্টা, অ্যামাউন্ট অফ টাইম, মানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বুঝাইছে টাইমের, এই ক্ষেত্রে আমরা তোমার ফর ইউজ করবো। 2 ঘন্টা, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 2 মাস, 2 বছর, এরকম থাকলে আমরা ফর ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, আমরা কিছু এক্সাম্পল প্র্যাকটিস করি। সিন্স 2009, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। উই হ্যাভ বিন লিভিং, তাহলে হ্যাভ
been living. We have been living here since 2009. I have been studying. দেখো তাহলে এখানে কি হবে? Studying. ঠিক আছে? I have been studying for 3 hours. আবার দেখো he live in চট্টগ্রাম for 10 years. তাহলে he has been living. Has been living. Maria visit us since March. তাহলে Maria has been visiting us since March. Has been visiting us. তাহলে has been visiting হবে। আচ্ছা, যদি সেন্টেন্সে yesterday, ago, long ago, last week, last year, last month, that day, day before, the previous day তে থাকলে past indefinite tense হবে। কোন টেন্স হবে? past indefinite টেন্স হবে। আচ্ছা, একটু খেয়াল করো, কোনো বাক্যে যদি আমরা yesterday পাই, long ago পাই, বা ago পাই, last week, last year, last month, that day, day before, the previous day ইত্যাদি থাকলে আমরা কোন টেন্স ব্যবহার করব? past indefinite tense ব্যবহার করব। স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, তারপরে এক্সটেনশন। ঠিক আছে? আচ্ছা, সো ইত্যাদি যদি আমরা কি কি থাকলে past indefinite tense হবে আরেকবার একটু দেখো, এটা মেমোরাইজ করে রাখতে হবে। yesterday, ago, long ago, last week, last year, last month, that day, day before, the previous day ইত্যাদি থাকলে আমরা কোন টেন্স ব্যবহার করব? past indefinite tense ব্যবহার করব। চলো আমরা এক্সাম্পলগুলো প্র্যাকটিস করি। ঠিক আছে? সো উই ক্যাচ আ থিপ লাস্ট নাইট। তাহলে ক্যাচ আছে, যেহেতু এটা পাস্ট টেন্স, লাস্ট নাইট তাহলে কট হবে। কি হবে? কট। উই কট আ থিপ লাস্ট নাইট। সো যেহেতু লাস্ট নাইট আছে পাস্ট টেন্স, তাহলে ক্যাচের B2 কি? কট। আই গো টু কক্সবাজার লাস্ট ইয়ার। আই গো টু কক্সবাজার লাস্ট ইয়ার। সো গো লাস্ট ইয়ার আছে, তাহলে কি হবে? ওয়েন্ট হবে। কি হবে? ওয়েন্ট। A long time ago there live. Live কোন টেন্স? past tense. তাহলে কি হবে? lived. মিতা রিসিভ ইউর লেটার yesterday, যে গতকাল, past tense, তাহলে রিসিভড হবে। কি হবে? রিসিভড। হি কাম হোম লাস্ট মান্থ। কাম, তাহলে এটা কোন টেন্স হবে? past tense হবে। কামের জায়গায় কেম হবে। তো অতীতের কোনো ঘটনা তোমার হচ্ছে যে থাকলে past indefinite tense হবে। এছাড়া এটা কিছু ওয়ার্ডস আছে আর কিছু ওয়ার্ডস এন্ড ফ্রেজ আছে, আশা করি তোমরা এগুলা মনে রাখবা যাতে করে তুমি past indefinite tense কোনো সহজেই তুমি বুঝতে পারো। এই সাইনগুলো মনে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আসে হচ্ছে বাই দিস টাইম বা বাই প্লাস সময়ের উল্লেখ থাকলে আমরা ফিউচার পারফেক্ট টেন্সে লিখব। ঠিক আছে? সাধারণত বাই প্লাস টাইম থাকলে ফিউচার টেন্স হয়, তোমরা এটা নিশ্চয়ই জানো। ঠিক আছে? কিন্তু বাই প্লাস টাইম বা বাই দিস টাইম, ঠিক আছে, অর্থাৎ বাই প্লাস টাইম থাকলে আমরা এখানে ফিউচার পারফেক্ট টেন্সে লিখবো, যেমন বাই মর্নিং, বাই সানডে, এক্সেট্রা। তুমি কথা বলছো না আগামী শনিবারের মধ্যে আমি তোমাদের কোর্স কমপ্লিট করে ফেলবো, বা আগামী মাসের মধ্যে আমি তোমাদের কোর্স কমপ্লিট করে ফেলবো। তোমরা কোর্সের যত ক্লাস আছে এসএসসি লেভেলে সব পেয়ে যাবা আগামী শনিবারের মধ্যে, তোমরা পেয়ে যাবে। এই যে আমি তোমাদের একটা টার্গেট দিলাম ফিউচারের, তাহলে আমরা এটা পারফেক্ট টেন্সে লিখবো। কোন টেন্সে লিখবো? পারফেক্ট টেন্সে। চলো এক্সাম্পলগুলো প্র্যাকটিস করি। বাই দিস টাইম আছে, তাহলে দে উইল হ্যাভ। আচ্ছা, ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? দেখো, সাবজেক্ট প্লাস শেল অথবা উইল প্লাস হ্যাভ প্লাস V3। মজার বিষয় হচ্ছে সকল পারফেক্ট টেন্সে V3 বসে, সকল কন্টিনিউয়াস টেন্সে ভার্ব প্লাস আইএনজি বসে। এটা একটা কমন কথা, মনে রাখবা। সাবজেক্ট প্লাস শেল অথবা উইল প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। ঠিক আছে? আচ্ছা, তারপরে এক্সটেনশন হতে পারে। তাহলে দে উইল হ্যাভ রিচড। কি হবে? দে উইল হ্যাভ রিচড। ঠিক আছে? হি রিটার্ন বাই মানডে নেক্সট, তাহলে হি উইল হ্যাভ রিটার্নড। হি উইল হ্যাভ রিটার্ন। ঠিক আছে? আচ্ছা, আই ফিনিশ দ্য বুক বাই জুন 2007, তাহলে আই উইল হ্যাভ ফিনিশড, যে সময়ের উল্লেখ করছে, উইল হ্যাভ ফিনিশড। আচ্ছা, একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, এখানে 2007 সাল আছে, এখন 2007 সাল তো অতীত হয়ে গেছে। যদি আমি এরকম কোনো প্রেডিকশন দেই কিন্তু এটা অতীত হয়ে গেছে, তখন আমি উইল হ্যাভ এর জায়গায় জাস্ট উড হ্যাভ করে দিব। এটা যেহেতু আমি রুলের সাথে এরকম হয়েছে, তাই উইল হ্যাভ এর কথা বলছি। মূলত এখানে কারেক্ট হবে উড হ্যাভ, কারণ বাস্তবসম্মত হচ্ছে এটা।
কেননা 2007 সাল তো পার হয়ে গেছে। মনে করো যে আমি বলছি না আগামী শনিবারের মধ্যে বা আগামী মাসের মধ্যে তোমাদের কোর্স কমপ্লিট করে ফেলবো, তাহলে এই সময়টা সামনে আসার পর যখন অতীত হয়ে যাবে, মানে ধরো আগামী মাস হচ্ছে যে যেটা আছে তার পরের মাস যখন হয়ে যাবে বাট কোর্স কমপ্লিট হয়নি, তখন সেটা উড হ্যাভ হবে। ঠিক আছে, মানে অতীত হয়ে গেছে। ধরো আমি আজকে কি বার, আজকে হচ্ছে যে ওয়েডনেসডে, আজকে হচ্ছে বুধবার। এখন আমি বলছি তোমাকে আগামী বৃহস্পতিবারের মধ্যে এই কাজটা করে দিচ্ছি, বৃহস্পতিবার পার হয়ে শুক্রবার হয়ে গেল, তখন আর উইল হ্যাভ বলতে পারবা না, তখন বলতে হবে উড হ্যাভ। কি বলতে হবে? উড হ্যাভ। ঠিক আছে, কারণ এই ধরনের প্রেডিকশন সামনে, এটা নিয়ে একটা রুলও আছে তোমাদের। আচ্ছা একটু খেয়াল করো, বাক্যের প্রথম অংশে ভার্বটি পাস্ট টেন্স হলেও পরের অংশে ফলোইং ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার থাকলে আমরা ওই অংশে, অর্থাৎ পরের অংশে যদি নেক্সট ইয়ার, নেক্সট মান্থ, ফলোইং ডে এগুলো থাকে, তাহলে ওই অংশে সাবজেক্টের পর আমরা শুড অথবা উড ব্যবহার করব। ঠিক আছে, শুড অথবা উড প্লাস ভার্বের বেস ফর্ম আসবে। কথা বুঝতে পেরেছো? অর্থাৎ প্রথম অংশে পাস্ট টেন্স, ঠিক আছে, পরের অংশে কি তোমার হচ্ছে যদি এরকম থাকে যে ফলোইং ডে, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার এই টাইপের থাকলে আমরা কি ইউজ করব? ওই পরের অংশের সাবজেক্টের পর তোমার কি ইউজ করব? শুড অথবা উড। খেয়াল করো, হি টোল্ড মি, দেখো এই অংশটা পাস্ট টেন্সে আছে। কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে। তাহলে এখানে আমরা কি ইউজ করব? সাবজেক্টের পর শুড অথবা উড প্লাস বি1, হি উড গো, হি উড গো। যেমন হি টোল্ড মি দ্যাট হি উড গো হোম দ্য নেক্সট উইক। দেখো এটা পাস্ট টেন্স, অর্থাৎ সে একটা প্রেডিকশন দিছিল যে সে পরের সপ্তাহে যাবে, কিন্তু এই প্রেডিকশনটা অতীত হয়ে গেছে। তো অতীত হয়ে যাওয়ার কারণে যেটা সে ফিউচারের কথা বলছে, ওই যে একটু আগে আমি বললাম না এখানে যে তোমার হচ্ছে যে এই যে এখানে বলছি না যে এই জিনিসটা অতীত হয়ে গেছে, তাই আমি উড ব্যবহার করছি। ও একটা প্রেডিকশন দিচ্ছে, যা আমি বলি যে আমি তোমাদের কোর্স কমপ্লিট করে দিব আগামী মাসের মধ্যে, তো এটা যদি হয়ে যায়, অতীত হয়ে যায়, তাহলে সেটা উড উড চলে আসবে বা শুড চলে আসবে, আমরা উডই ব্যবহার করব। কথা বুঝতে পেরেছো? সেমটা এখানে ঘটছে যে তোমার হচ্ছে যে যদি এরকম থাকে যে ফলোইং ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, ঠিক আছে, ইত্যাদি যদি থাকে, এটা অতীতের কোনো প্রেডিকশন থাকে, তাহলে আমরা উড অথবা শুড ইউজ করব। যেমন হি টোল্ড মি দ্যাট, সে আমারে বলছিল হি উড গো হোম দ্য নেক্সট উইক। আচ্ছা, মাই ফাদার সেড দ্যাট হি উড টেক টি দ্য ফলোইং ডে। উড টেক, would take tea the following day. আচ্ছা, সামিয়া said that she would bought আছে, কি হবে? বাই হবে, কারণ আগের অংশ পাস্ট টেন্সে আছে। তারপর সে বলছে কিনবে আগামী বছরের মধ্যে, এটা অতীত হয়ে গেছে, এজন্য আগের অংশ পাস্ট টেন্স বুঝে ফেলছি আমরা, তাই পরের অংশ আমরা উড ইউজ করছি। কথাটা মনে থাকবে, রুলটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, মোস্ট কমন রুল। ঠিক আছে, মডেল অক্সিলারি ভার্বের পর ভার্বের বেস ফর্ম বসে, তোমরা সবাই জানো। তবে আমি নিড আর ডেয়ারের কথা শুরুতে বলছি। নিড আর ডেয়ার, নিড অথবা ডেয়ার, এটার কথা আমি শুরুতে বলছি। ঠিক আছে, এগুলোর পর নিড অথবা ডেয়ার মনে রাখবা। এরপর ভার্বের বেস ফর্ম বসলে এরা সেমি মডেল। নিড অথবা ডেয়ারের ইমিডিয়েট পর যদি আমরা ভার্বের বেস ফর্ম পাই, ডিয়ার স্টুডেন্টস, তাহলে এরা হচ্ছে সেমি মডেল ভার্ব বা মডেল অক্সিলারি ভার্ব তুমি সরাসরি বলতে পারো। ঠিক আছে, চলো আমরা কিছু প্র্যাকটিস করি। শি ক্যান ডিড আছে, তাহলে ডু হবে। শি ক্যান ডু দ্য ওয়ার্ক। আই শ্যাল গো টু স্কুল, এই যে শ্যাল গো, গো টু স্কুল। ইউ মাস্ট কাম হোম, এই যে মাস্ট কাম, কাম হোম। ঠিক আছে, ইউ মাস্ট কাম হোম। আচ্ছা, সো ইউ মাস্ট ডু, মডেল অক্সিলারি ভার্ব, ডু দ্য ওয়ার্ক। অর্থাৎ মডেল অক্সিলারি ভার্বের পর আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করে, আমরা সবাই জানি। হি কুড প্লে ফুটবল, প্লে। কোনো প্রবলেম আছে? দেখো মনোযোগ দাও, অন্যদিকে তাকাতাকি করো না তো, ক্লাসে মনোযোগ দাও। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ বিষয় পড়াচ্ছি, মোবাইল দেখতেছো, এদিক ওদিক তাকাতেছো, এতে প্রবলেম হবে। ঠিক আছে, মনোযোগ দাও। আর ক্লাস করতেছো ভালো কথা, ক্লাসের নোটগুলো করবে কে? এটা কি বলে দিতে হবে? তাহলে এই ক্লাসটা কয়বার করবা? একবারে নোট করে ফেলো। ঠিক আছে, যদি এই নোটগুলা পিডিএফ পাবা তুমি, ঠিক আছে, কিন্তু তারপরেও তুমি নিজে নিজে নোট করবা, তাহলে মুখস্থ হবে। ঠিক আছে, তোমরা ক্লাস করতে গেলে আমি দেখছি মোবাইল সামনে, ওই দিক দিয়ে হচ্ছে যে আরেকটা কাজ করো, অনেক সময় আমি দেখি এগুলো করা যাবে না। ঠিক আছে, আচ্ছা যাই হোক, মডেল অক্সিলারি ভার্বের পর ভার্বের কি বসে? বেস ফর্ম বসে। কি বসে? বেস ফর্ম বসে। পুরোপুরি মনোযোগ দাও। ঠিক আছে, আচ্ছা, মডেল অক্সিলারি ভার্বের পর ভার্বের কি ফর্ম বসে?
বেস ফর্ম বসে। কিন্তু সমস্যা হচ্ছে যদি আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড, শেল হ্যাভ, উইল হ্যাভ, শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, মাস্ট হ্যাভ অর্থাৎ এগুলোর পরে হ্যাভ পাই, তাহলে ভার্বের বেস ফর্ম, ভার্বের সাথে তোমার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। কি ফর্ম বসবে? মডাল অক্সিলিয়ারি ভার্বের পর ভার্বের বেস ফর্ম। কিন্তু আমরা যদি এরকম পাই হ্যাভ, হ্যাজ, হ্যাড, শেল হ্যাভ, উইল হ্যাভ, উড হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, মাস্ট হ্যাভ, এগুলোর পর আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব অর্থাৎ V3। ঠিক আছে, তো এক্সাম্পল প্র্যাকটিসে যাই আমরা। হ্যাভ ইউ হ্যাভ ইউর মিল, তাহলে হ্যাভ এর পাস্ট পার্টিসিপল কি? হ্যাড। উই শুড হ্যাভ স্টাডিড ওয়েল, স্টাডিড। উই শুড হ্যাভ স্টাডিড ওয়েল, তো এখানে স্টাডিড আসছে কেন? কারণ এখানে শুড হ্যাভ আছে। তাহলে আমার সাথে আরেকবার বলো, হ্যাভ, হ্যাজ, হ্যাড, মানে টু হ্যাভ ভার্বের পর সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল শেষ, এটা মনে রাখবা। টু হ্যাভ ভার্ব গুলো হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই হ্যাভ, হ্যাজ, হ্যাড এটা যার সাথেই থাকবে না কেন, এরপর যদি অন্য ভার্ব আসে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। দ্যাটস ইট, মনে থাকবে সবার? ওকে, সো এই জন্য হচ্ছে উই শুড হ্যাভ স্টাডিড ওয়েল। তারপরে দেখো, উইথ আ ভিউ টু লুক ফরওয়ার্ড টু, একটু দেখো, উইথ আ ভিউ টু লুক ফরওয়ার্ড টু, বি অথবা গেট প্লাস ইউজ টু, অ্যাকুস্টম টু, ক্যাননট অথবা কুড নট হেল্প, কুড নট বিয়ার, সি, ফাইন্ড, ওয়াচ, নোটিস, হেয়ার, ফিল, এই জাতীয় ওয়ার্ড আর ফ্রেজের পর আমরা ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করব। ঠিক আছে, কি কি খুব কমন এসসি লেভেলে প্রচুর আসে, কি কি? উইথ আ বি টু লুক ফরওয়ার্ড টু, বি অথবা গেট প্লাস ইউজ টু, অ্যাকুস্টম টু, ক্যান, কুড, এসএসসি এবং এইচএসসি দুইটাতেই আসে এবং অ্যাডমিশন টেস্টও এই নিয়মটা খুব আসে। তো মনোযোগ দাও, উইথ আ ভিউ টু লুক ফরওয়ার্ড টু, বি অথবা গেট প্লাস ইউজ টু, অ্যাকুস্টম টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, তারপর হচ্ছে তোমার হচ্ছে সি, ফাইন, ওয়াচ, নোটিস, হেয়ার, ফিল, এই সকল ক্ষেত্রে কি বসবে? ভার্ব প্লাস আইএনজি বসবে। এগুলো ইন্দ্রিয়, মনে রাখবা আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে, ঠিক আছে, যে ইন্দ্রিয়গুলো আছে এই ইন্দ্রিয়গুলো সহজে মনে রাখা, চোখ, কান, নাক, ঠিক আছে, স্মেলটা এখানে ইউজ করে নেই, তো লেখে নেই, তোমরা লিখে নাও। সো এগুলোর পরে অন্য ভার্ব থাকলে ভার্ব প্লাস আইএনজি বসবে। আর উইথ আ বি টু লুক ফরওয়ার্ড টু, বি অথবা গেট প্লাস ইউজ টু পরে ভার্ব প্লাস আইএনজি বসবে। দেখো একটু খেয়াল করো, ইউজ টু দ্বারা সাধারণত অতীতের নিয়মিত অভ্যাস বোঝায়। যদি শুধু ইউজ টু বোঝায় তাহলে ভার্বের বেস ফর্ম। কিন্তু ইউজ টুর পূর্বে যদি তোমার বি ভার্ব থাকে অথবা গেট থাকে তাহলে ইউজ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি হবে। ঠিক আছে, ওকে, কিছু এক্সাম্পল প্র্যাকটিস করি। আই এম লুকিং ফরওয়ার্ড টু গেটিং আ জব, কারণ লুক ফরওয়ার্ড টুর পরে ভার্ব প্লাস আইএনজি, গেটিং আ জব। শি কেম হিয়ার উইথ আ ভিউ টু মিটিং হার ফ্রেন্ডস, মিটিং। ঠিক আছে, আই কুড নট হেল্প লাফিং, লাফিং। He is used to gambling. He is used to gambling. I saw him going. দেখো, এই হচ্ছে নিয়মটা, মনে থাকবে যেন, নোট করো রুলসগুলো নোট করো। নেক্সট, হ্যাভিং বিং টু বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে অর্থাৎ V3 বসবে। হ্যাভিং বিং টু বি, দেখবে অনেক সময় তুমি এই রুলটা পাও। ঠিক আছে, হ্যাভিং বিং টু এর পরে আর টু বির পরে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। চলো, বিং ডিসপ্লিজড হি লেফট দ্য প্লেস, বিং ডিসপ্লিজড হি লেফট দ্য প্লেস। আচ্ছা, দ্য বয় ওয়েন্ট টু প্লে ক্রিকেট হ্যাভিং লার্নড হিজ লেসন্স, লার্নড হিজ লেসন্স। দ্য প্রিন্সিপাল ওয়ান্টেড দ্য নোটিস টু বি হ্যাংড। কথা বুঝতে পেরেছো? সো আমরা আরেকবার বলো, বিং, হ্যাভিং, টু বি, এরপর আমরা অন্য ভার্ব পাইলে এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। কি বসাবো? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পরের নিয়মটা দেখো, হোয়াইল। হোয়াইলকে ব্যাপারে একটু কথা বলি। হোয়াইল হচ্ছে একই সময়ে দুটি কাজ করা বোঝায়, একই সময়ে দুটি কাজ করা বোঝায়, দুটি কাজ করা বোঝায়। ঠিক আছে, আচ্ছা, হোয়াইল হচ্ছে একই সময়ে দুটি কাজ করা বোঝায়। হোয়াইলের পর ভার্ব থাকলে সাথে সাথে আইএনজি যুক্ত হয়। অর্থাৎ হোয়াইলের পর যদি সরাসরি ভার্ব থাকে, ডিয়ার স্টুডেন্টস আমার লেখা তোমরা বুঝো, অনেক সুন্দর ডাক্তারি লেখা। হোয়াইল প্লাস ভার্ব প্লাস আইএনজি হইলে কি হয়? হোয়াইলের পরে ভার্ব থাকলে ভার্ব প্লাস আইএনজি হয় এবং পরবর্তী অংশ ইনডিফিনিট টেন্সে হয়।
ওকে, আচ্ছা আবার বলছি, হোয়াইল এর পর যদি ভার্ব হয়, ভার্ব প্লাস আইএনজি হয় এবং পরবর্তী অংশ ইনডিফিনিট টেন্স হয়। কিন্তু হোয়াইল প্লাস যদি সাবজেক্ট থাকে তাহলে সেটা কন্টিনিউয়াস টেন্সে হয় এবং পরবর্তী অংশ ইনডিফিনিট টেন্সে হয়। একটু বুঝো ব্যাপারটা, যে হোয়াইলের পর যদি সরাসরি ভার্ব থাকে তাহলে ভার্ব প্লাস আইএনজি, তাহলে তারপর অংশ ইনডিফিনিট টেন্স। যেমন হোয়াইল গোয়িং টু স্কুল, যখন স্কুলে যাচ্ছিলাম, আই স আ বার্ড, আমি একটা পাখি দেখেছিলাম। সো হোয়াইল গোয়িং টু স্কুল, একটু দেখো, আই স পাস্ট টেন্স। আবার যদি হোয়াইলের পরে সাবজেক্টকে আনি, হোয়াইল আই ওয়াজ গোয়িং টু স্কুল, যখন আমি স্কুলে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং কন্টিনিউয়াস টেন্স, দেখো আই স আ বার্ড। তুমি কিন্তু এটা হচ্ছে যে মানে হচ্ছে যে প্রেজেন্ট টেন্সও রাখতে পারবো, যখন আমাদের হোয়াইলের পরে এটা যদি প্রেজেন্ট টেন্সের ঘটনা হয়, একই সময় দুটি কাজ, তাহলে হোয়াইল আই এম গোয়িং টু স্কুল, যখন আমি স্কুলে যাইতেছি কন্টিনিউয়াস প্রসেসে হবে। যখন হোয়াইল আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি যখন স্কুলে যাচ্ছি, আই বাই অ্যান আইসক্রিম। ঠিক আছে, ওকে। সো একটু খেয়াল করো, এই ধরনের বাক্যগুলোকে আমরা সাধারণত হোয়াইল যুক্ত অংশগুলোকে আমরা কন্টিনিউয়াস টেন্সে রাখবো এবং পরের অংশ ইনডিফিনিট টেন্সে রাখবো। চলো প্র্যাকটিস করি। সাধারণত হোয়াইলের পরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বসে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স। আর হোয়াইলের ইমিডিয়েট পরে যদি ভার্ব হয় তাহলে ভার্ব প্লাস আইএনজি বসে। আর হোয়াইলের পরে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সই রাখবো এবং পরের অংশ ইনডিফিনিট টেন্সে রাখবো। ঠিক আছে, আচ্ছা। While it was raining, এই যে while it was raining, I was watching a movie. I watched a movie. এভাবে বলো, I watched a movie. ঠিক আছে, আচ্ছা। While walking through the zoo, এখানে through হবে, through the zoo, I saw a guitar. While I play, I saw him coming. While I was playing. So while এর পরে কি হচ্ছে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে, কারণ এটা হচ্ছে পাস্ট টেন্সের ঘটনা। আর হোয়াইল এর পরে সাবজেক্ট থাকার কারণে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স লিখব। হোয়াইল আই ওয়াজ প্লেইং, আই স হিম কামিং। ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, সো আশা করি বুঝতে পেরেছো। সো হোয়াইল এর ইমিডিয়েট পরে যদি তোমার হচ্ছে যে ভার্ব থাকে তাহলে ভার্ব প্লাস আইএনজি বসবে। আচ্ছা, আর যদি সাবজেক্ট থাকে তাহলে কন্টিনিউয়াস টেন্স এবং পরবর্তী অংশ ইনডিফিনিট টেন্স। আচ্ছা দেখো, প্রিপোজিশনের পর সাধারণত ভার্ব প্লাস আইএনজি বসে, সব সময় প্রিপোজিশনের পর ভার্ব প্লাস আইএনজি। কিন্তু টু এর পরে ভার্বের বেস ফর্ম, টু এর পরে ভার্বের এই যে লেখা আছে বেস ফর্ম। ঠিক আছে, এখন কথা আছে, টু যদি আবার অন্য ওয়ার্ডের সাথে থাকে তাহলে আবার ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে কি হবে? ভার্ব প্লাস আইএনজি হবে। অর্থাৎ টু এর পর যদি অন্য ওয়ার্ড হয় তাহলে আমরা কি ইউজ করতে পারি? ভার্ব প্লাস, টু এর পূর্বে যদি অন্য ওয়ার্ড হয়, অর্থাৎ যদি কারোর সাথে যুক্ত থাকে তাহলে ভার্ব প্লাস আইএনজি। শুধুমাত্র ইন অর্ডার টু এর পরে ভার্বের বেস ফর্ম। দেখো টু কিন্তু ইন অর্ডারের সাথে যুক্ত আছে, তাহলে ভার্বের বেস ফর্ম। আবার দেখো টু কি কার সাথে যুক্ত আছে? যদি এরকম থাকে যে অ্যাডিক্ট টু, দেখো টু অ্যাডিক্টের সাথে যুক্ত আছে তাহলে ভার্ব প্লাস আইএনজি। মন থাকবে? সহজে বোঝানোর জন্য এভাবে বললাম আর কি, কথাটা মন থাকবে। সো ইন অর্ডার টু এর পরে ভার্বের বেস ফর্ম। টু সাধারণত, আবার বলি, টু এর পরে সাধারণত ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু টু যদি অন্য ওয়ার্ডের সাথে থাকে তাহলে ভার্ব প্লাস আইএনজি। শুধুমাত্র ইন অর্ডার টু এর পরে ভার্বের বেস ফর্ম। এবার টু আর যার সাথেই থাকুক না কেন এরপর ভার্ব প্লাস আইএনজি বসবে। আর এছাড়া যত প্রেপোজিশন আছে এই দুনিয়াতে সব প্রেপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হয়। চলো আমরা কিছু প্র্যাকটিস করি। ফর, অফ, ইন, উইদাউট, উইথ, বিফোর, আফটার, এগুলো সব হচ্ছে প্রেপোজিশন, এগুলোর পরে ভার্ব প্লাস আইএনজি হবে। যেমন আই হ্যাভ নেভার বিন টায়ার্ড অফ গোয়িং, এই যে অফ গোয়িং, অফ আছে এই জন্য গোয়িং আসছে। আই হ্যাভ বিন হাংরি বিফোর ইটিং লাঞ্চ, ইটিং, এই যে ইটিং আসবে। She can't go without waiting for me, waiting. You can solve it by trying, কারণ প্রেপোজিশন। ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, আচ্ছা সো প্রেপোজিশনের পরে কি বসে? ভার্ব প্লাস আইএনজি বসে। তারপর মনের আকাঙ্ক্ষা প্রকাশ করি না আমরা, কিভাবে প্রকাশ করি? আই উইশ, আই ফ্যান্সি, উড দ্যাট, ও দ্যাট, ইফ। ঠিক আছে, সো এইগুলা দ্বারা আমরা মনের আকাঙ্ক্ষা প্রকাশ করি। আই উইশ, ইফ, উড দ্যাট, ও দ্যাট, আই ফ্যান্সি।
ঠিক আছে। সো এরকম থাকলে মনের আকাঙ্ক্ষা প্রকাশ করলে কোনো বাক্যে আমরা সাধারণত এইভাবে লিখি সাবজেক্ট প্লাস বি টু অথবা ওয়ার অথবা কুড প্লাস বি ওয়ান। মনে থাকবে বিষয়টা। পরবর্তী অংশটা কি হয়, সাবজেক্ট প্লাস বি টু অর্থাৎ পাস্ট টেন্সে লিখতে হয়, কারণ এটা কাল্পনিক অর্থে বোঝায়। এই জন্য আই উইশ, আই ফ্যান্সি, ও দ্যাট, উড দ্যাট, ইফ এগুলোর পরে সাবজেক্ট প্লাস বি টু হয়। সাবজেক্ট প্লাস কি হয়, বি টু হয় অথবা ওয়ার হয়। ঠিক আছে। এছাড়া আরেকটা বি টু মানে কি, বি ভার্ব হিসেবে আমরা সবসময় ওয়ার ব্যবহার করতে পারি। যেমন আই উইশ আই ওয়ার আ কিং, আই ওয়ার আ কিং। ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি বলি যে স্যার বি টু ব্যবহার করা যায়, যদি আমি বলি আই উইশ আই সেং আ সং, ইস আমি যদি গান গাইতে পারতাম, এই যে দেখো ভার্ব বি টু, সিং সেং বি টু। ঠিক আছে। আচ্ছা, আর যদি এটাকে কুড দিয়ে ব্যবহার করি, আই উইশ আই কুড সিং আ সং। অথবা যদি আমি এটাকে যদি বলি আই উইশ আই ওয়ার আ কিং, তাহলে এটা কি বলছে, আই উইশ আই কুড বি আ কিং, আই উইশ আই কুড বি আ কিং। তাহলে আই ফ্যান্সি, উড দ্যাট, ও দ্যাট, ইফ, আই উইশ এগুলোর পরে কি বসবে, সাবজেক্ট প্লাস বি টু বসবে। ঠিক আছে। অথবা আমরা বি বার বসলে ওয়ার ব্যবহার করতে পারি, অথবা কুড প্লাস বি ওয়ান ব্যবহার করতে পারি। চলো আমরা কিছু প্র্যাকটিস করি। ঠিক আছে। একটু দেখো, উড দ্যাট আই ফ্লাই ইন দ্য স্কাই, তাহলে আই উড ফ্লাই ইন দ্য স্কাই বলতে পারি, বা আই কুড ফ্লাইও বলতে পারি। ঠিক আছে। আই উইশ দ্যাট আই কুড উড দ্যাট আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, তাহলে আই কুড ফ্লাই। আই উইশ আই ওয়ার এ কিং, তাহলে আই কুড বি আ কিং বলা যায়, আই কুড বি আ কিং। অথবা আই ওয়ার আ কিং, ইস আমি যদি রাজা হইতাম। ছোটবেলায় এই ধরনের বাক্য আমরা অনেক বলতাম, ইস আমি যদি রাজা হইতাম। মনে রাখবা, তুমি তোমার রাজ্যে তুমি নিজেই রাজা। ঠিক আছে। তুমি বস তোমার জীবনে, তোমার জীবনটাই হচ্ছে একটা অন্যরকম উপন্যাস। সো নিজেকে রাজাই ভাববা আর কনফিডেন্সিয়াল থাকবা ইনশাআল্লাহ। আচ্ছা, বিফোর দ্বারা দুটি ক্লজ যুক্ত হলে মেইন ক্লজটির ভার্ব ফিউচার টেন্স হলেও বিফোরের পরের ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। মনে আছে কথাটা কি বলছি? মানে বিফোর পূর্বে যদি আমরা ফিউচার টেন্স পাই, তাহলে বিফোরের পরে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখব। বিফোরের পূর্বে যদি আমরা ফিউচার টেন্স পাই, তাহলে বিফোরের পরে আমরা কোন টেন্স রাখবো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রাখবো। ঠিক আছে। এটা হচ্ছে বিফোরের নিয়ম। আচ্ছা, বিফোরের নিয়ম আরেকটা আছে না, যে বিফোরের পূর্বে, অর্থাৎ আমি এভাবে লিখি ফিউচার টেন্স প্লাস বিফোর প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তোমরা বুঝে নিও। আচ্ছা, এবার আসো বিফোরের পূর্বে আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স হইলে অথবা পাস্ট পারফেক্ট টেন্স হইলে, সাধারণত পাস্ট পারফেক্ট টেন্স প্লাস বিফোর প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা অনেক করছি না, এই যে এই বাক্যটা তো মহা কমন একটা বাক্য, ছোটবেলা থেকে বলছো পড়ে আসছো না, দ্য প্যাশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। দ্য প্যাশেন্ট পড়ছি না এরকম, দ্য প্যাশেন্ট হ্যাড ডাইড বিফোর ডক্টর কেম। ঠিক আছে। সো একটু খেয়াল করো, বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, পরে বসছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, এই যে দেখো বিফোরের পূর্বে যদি ফিউচার টেন্স হয়, তাহলে পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা কিছু প্র্যাকটিস করি। হি উইল কাম হিয়ার বিফোর হিজ ব্রাদার কামস, হি উইল কাম হিয়ার বিফোর হিজ ব্রাদার কামস। একটু খেয়াল করো, এখন আগের অংশ ফিউচার টেন্সে আছে, তো পরের অংশ আমরা কি ইউজ করব, প্রেজেন্ট টেন্স ইউজ করব, তাহলে কামসই হবে। এটা ভুলে আবার দিয়ে দিছে, অ্যান্সারও দিয়ে দিছে। আচ্ছা, শি উইল কমপ্লিট দ্য কোর্স বিফোর শি লিভস, এই যে অ্যান্সার দেওয়া আছে, শি লিভস। তো আমরা বিফোরের পূর্বে যদি ফিউচার টেন্স পাই, পরে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আচ্ছা, সিন্সের যে নিয়মটা সেটা হচ্ছে সিন্সের পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় বা প্রেজেন্ট পারফেক্ট হয়, তাহলে সিন্সের পূর্বে পাস্ট ইনডিফিনিট অথবা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। ঠিক আছে। আবার সিন্সের পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরেরটা পাস্ট পারফেক্ট টেন্স হবে।
ঠিক আছে, অর্থাৎ সিন্স এর পূর্বে প্রেজেন্ট টেন্সের যে কোনোটা হইলে পরেরটা আমরা পাস্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখব। আবার সিন্স এর পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরে পাস্ট পারফেক্ট। ঠিক আছে, এটাই ব্যাপার, যে কোনো ক্ষেত্রে যদি যে কোনো রুলে দেখবা আগের অংশ পাস্ট টেন্স হইলে পরেরটা পাস্ট পারফেক্ট হয়, অর্থাৎ আগের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হইলে পরেরটা পাস্ট পারফেক্ট, আগের অংশ পাস্ট পারফেক্ট হইলে পরেরটা পাস্ট ইনডিফিনিট, মানে যেখানে পাস্ট ইনডিফিনিট বসছে সেখানে পারফেক্টও বসছে। আচ্ছা, আবার যেখানে পারফেক্ট বসছে সেখানে পাস্ট ইনডিফিনিট টেন্সও বসছে, দুনিয়াতে সব জায়গায় নিয়ম। আচ্ছা যাই হোক, তো আমরা যেটা বলছিলাম যে সিন্সের পূর্বে তোমার কি হইতে পারে, সিন্সের পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে পরে পাস্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ঠিক আছে, আচ্ছা, আর আগে পাস্ট ইনডিফিনিট পরে পাস্ট পারফেক্ট, যেমন ইট ইজ many years since we met last। ঠিক আছে, অথবা ইটস many years since we have met last। ঠিক আছে, আচ্ছা, যদি এরকম হয় আগের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স, পরের অংশ তাহলে হবে পাস্ট পারফেক্ট টেন্স। কিছু এক্সাম্পল প্র্যাকটিস করি। 3 ইয়ার্স হবে এখানে, 3 ইয়ার্স ভুল আছে, 3 ইয়ার্স হ্যাভ পাস্ট, অথবা ইট ইজ 3 ইয়ার্স সিন্স উই ড্যাশ দ্য এসএসসি এক্সাম, সিন্স উই পাস্ট, কারণ আগের অংশ কিসে আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, যে ইট ইজ 3 ইয়ার্স অথবা 3 ইয়ার্স হ্যাভ পাস্ট, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট ইনডিফিনিট, তাই আমি পরেরটা পাস্ট অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে রাখছি। আচ্ছা, ইট ওয়াজ লং সিন্স, সিন্সের পূর্বে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে সিন্সের পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। ইট ওয়াজ লং সিন্স আই ড্যাশ হার লাস্ট, তাহলে কি হবে, আই হ্যাড সিন হার লাস্ট, কারণ সিন্সের পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমরা হচ্ছে যে পরে পাস্ট পারফেক্ট টেন্স রাখবো। ঠিক আছে, আচ্ছা, এবার আসো আফটারের নিয়মটা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম, মনে রাখবা। আমরা জানি আফটারের আরেকটা নিয়ম আছে, যে আফটারের পূর্বে পাস্ট ইনডিফিনিট টেন্স হইলে প্লাস আফটার প্লাস পাস্ট পারফেক্ট হয়, পাস্ট পারফেক্ট হয়। আর এখানে যে নিয়মটা আছে দেওয়া হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স প্লাস আফটার প্লাস প্রেজেন্ট পারফেক্ট, মনে রাখার কিন্তু খুব জরুরি নিয়ম এগুলা, আমাদের স্টুডেন্ট এগুলো ভুলে যায় বা এগুলো মনে রাখতে পারে না। ঠিক আছে, সো এই দুইটা নিয়ম হচ্ছে আফটারের, যেমন হচ্ছে এইটার আরেকটা নিয়ম যে দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর had come। ঠিক আছে, সো আফটারের পূর্বে পাস্ট ইনডিফিনিট টেন্স, পরেরটা পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, সো এই হচ্ছে আফটারের নিয়ম, কিন্তু আফটারের পূর্বে যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয় তাহলে পরেরটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, কিন্তু আফটারের পূর্বে তো পাস্ট টেন্সও হতে পারে, এই যে তখন পরেরটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। আগেই বলেছিলাম যেখানে পাস্ট ইনডিফিনিট টেন্স বসে সেখানে পাস্ট পারফেক্ট বসে, যেখানে পাস্ট পারফেক্ট বসে সেখানে পাস্ট ইনডিফিনিট টেন্স বসে। ওকে, সো একটু দেখো, যদি আফটারের পূর্বে ফিউচার টেন্স হয় তাহলে পরেরটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। রেজি উইল সুইম আফটার শি হ্যাজ চেঞ্জড হার ড্রেস, দেখো আফটার শি হ্যাজ চেঞ্জড হবে হ্যাজ চেঞ্জড। I shall go to the cinema after I have completed my work, my have completed বুঝছে। ঠিক আছে, সো হ্যাভ কমপ্লিটেড কেন, এখানে ফিউচার টেন্স আছে, তার মানে আফটারের পূর্বে ফিউচার বা প্রেজেন্ট টেন্স হইলে পরেরটা হবে, আফটারের পরে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর আফটারের পূর্বে পাস্ট টেন্স হইলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। ডিফারেন্স ওকে, নেক্সট। আচ্ছা, ইউজ টু দ্বারা হচ্ছে যে অতীতের নিমিত্ত অভ্যাসকে বোঝায়, ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম হয়, ইউজ টু প্লাস ভার্ব ওয়ান হয়। ঠিক আছে, কিন্তু ইউজ টুর পূর্বে যদি ভি ভার্ব থাকে, এটা আমি আগেও করেছি, অথবা গেট থাকে, তাহলে ইউজ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি হবে। ইউজ টুর পূর্বে যদি বি ভার্ব বা গেট থাকে তাহলে ইউজ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি, আর ইউজ টুর পূর্বে যদি গেট বা ইউজ মানে হচ্ছে বি ভার্ব না থাকে তাহলে ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম বসবে। কথা বুঝতে পেরেছো? যেমন আই ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং,
ইন দ্য মর্নিং, ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম। যদি এটা হয় যে আই এম ইউজ টু, আই এম ইউজ টু মানে ইউজ টু পূর্বে যদি বি ভার্ব থাকে তাহলে ওয়াকিং, তাহলে হবে ওয়াকিং ইন দ্য মর্নিং। এখন তুমি বলতে পারো আই এম ইউজ টু ওয়াকিং, কেন? কারণ ইউজ টুর পূর্বে কি আছে? বি ভার্ব আছে। ইউজ টুর পূর্বে যদি বি ভার্ব থাকে তাহলে ইউজ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি হবে। আর যদি বি ভার্ব না থাকে, শুধু ইউজ টু থাকে, তাহলে ভার্বের বেস ফর্ম। চলো আমরা কিছু প্র্যাকটিস করি। যদি ইউজ টুর পূর্বে বি ভার্ব অথবা গেট না থাকে তাহলে ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে এখানে কি আছে? দে ইউজ টু প্লে ক্রিকেট, তাহলে এখানে যেহেতু ভার্বের বেস ফর্ম আছেই, প্লে প্লেই অ্যান্সার হবে। ঠিক আছে, বলে উত্তর দিয়ে দিচ্ছে। মিশু ক্যাচ ফিশ হোয়েন হি লিভড ইন আ ভিলেজ, তাহলে মিশু ইউজ টু ক্যাচ ফিশ। যেহেতু এখানে কি কি ইউজ করতে বলছে? বলছে এক্সপ্রেসিং হ্যাবিট, হ্যাবিট প্রকাশ করতে। আমরা জানি অতীতের নিয়মিত অভ্যাস বোঝালে আমরা ইউজ টু ব্যবহার করব। আচ্ছা, আই ইউজ টু রাইড বাইসাইকেল, যা আছে তাই হবে, রাইড আছে রাইডই হবে। কিন্তু ইউজ টুর পূর্বে যদি গেট বা বি ভার্ব থাকে, গেট বা বি ভার্ব থাকে তাহলে ইউজ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি হবে। আই এম ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং, তাহলে এখানে কি হবে? ওয়াকিং হবে, ওয়াকিং হবে। কেন এখানে ওয়াকিং আসছে? কারণ ইউজ টুর পূর্বে কি আছে? বি ভার্ব আছে। ইউজ টুর পূর্বে যদি এরকম বি ভার্ব থাকে তাহলে ইউজ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি হবে। দে আর ইউজ টু প্লেইং ক্রিকেট, তাহলে এখানেও কি হবে? প্লেইং হবে। তাহলে আমরা বুঝলাম ইউজ টুর পূর্বে যদি বি ভার্ব বা গেট না থাকে তাহলে ইউজ টুর পর ভার্বের বেস ফর্ম বসবে। আবার ইউজ টুর পূর্বে যদি বি ভার্ব বা গেট থাকে তাহলে ইউজ টুর পর ভার্ব প্লাস আইএনজি বসবে। আর ইউজ টু দ্বারা অতীতের নিয়মিত অভ্যাসকে বোঝায়। আচ্ছা, ইটস টাইম, ইটস হাই টাইম, ইটস অ্যাবাউট টাইম। এরপর যদি সাবজেক্ট না থাকে তাহলে টু প্লাস ভার্ব ওয়ান হবে। সাবজেক্ট না থাকলে টু প্লাস ভার্ব ওয়ান, আর সাবজেক্ট থাকলে সাবজেক্ট প্লাস বি টু হবে। কি হবে? সাবজেক্ট প্লাস বি টু হবে। সো ইটস হাই টাইম বা ইটস টাইম বা ইটস অ্যাবাউট টাইম প্লাস টু প্লাস ভার্ব ওয়ান। যদি সাবজেক্ট না থাকে আর সাবজেক্ট থাকলে বি টু হবে। এটা আরেকভাবেও হইতে পারে, ইটস টাইম বা ইটস হাই টাইম, ইটস অ্যাবাউট টাইম প্লাস ফর প্লাস নাউন অথবা প্রোনাউন, তারপরেও আমরা টু প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করব। ঠিক আছে? আচ্ছা, তো কিছু এক্সাম্পল আমরা প্র্যাকটিস করি। চলো, কি বলছে? ইটস হাই টাইম, এই দেখো টু আস, তাহলে টু চেঞ্জ হবে, টু চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিটস। আবার দেখো ইটস টাইম টু স্টাডি প্রপারলি, টু স্টাডি, দেখো টু আছে কিন্তু ইটস হাই টাইমের পরে সাবজেক্ট আছে। যদি সাবজেক্ট থাকে তাহলে আমি কি বলছিলাম? বি টু ব্যবহার করব। কি ব্যবহার করব? বি টু, সাবজেক্ট প্লাস বি টু। তাহলে এখানে কি আসবে? ইটস টাইম উই প্রিপেয়ার্ড আওয়ারসেলফ, উই প্রিপেয়ার্ড আওয়ারসেলভস। It's high time to do something different. It's high time to do, কারণ এখানে সাবজেক্ট নাই। যদি সাবজেক্ট থাকতো তাহলে আমরা বি টু আনতাম। খুব গুরুত্বপূর্ণ নিয়ম, ইটস হাই টাইম বা ইটস টাইম, ইটস অ্যাবাউট টাইম, এগুলোর পরে যদি সাবজেক্ট না থাকে তাহলে টু প্লাস ভার্ব ওয়ান হবে। আর সাবজেক্ট থাকলে আমরা বি টু ব্যবহার করবো, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব ইটস হাই টাইমের পর। এবার আসে হ্যাড বেটার, হ্যাড রেদার, উড রাদার, উড বেটার, ভার্ব, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে? কি কি থাকলে? হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, এগুলো থাকলে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করব। কি আছে দেখো, ইউ হ্যাড বেটার হেল্প হিম, তাহলে কি হবে? হেল্প হবে। ইউ উড রাদার গো দেয়ার, গো দেয়ার। ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস, লিভ দ্য প্লেস। সো ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস, কারণ হ্যাড বেটারের পরে কি বসে? ভার্বের বেস ফর্ম বসে। আচ্ছা, নেক্সট দেখো, এবার হচ্ছে আমরা জানবো হচ্ছে কজিটিভ ভার্ব। কি ভার্ব? কজিটিভ ভার্ব। কজিটিভ ভার্ব কি? প্রযোজক ক্রিয়া, কর্তা নিজে না কাজ করে অন্যকে দিয়ে কাজ করানোকে আমরা বলবো কজিটিভ ভার্ব। ঠিক আছে? আচ্ছা, একটু দেখো কজিটিভ ভার্ব কি। ধরো আমরা বলি না অনেক সময় আমি আমার চুল কাটাইছি, আমি কি আমার চুল কাটাইছি? অ্যাকচুয়ালি আমি কারো দ্বারা চুল কাটাইছি, আমি কাজটা করেছি। অনেক সময় কাজটা আমি না করে অন্য কাউকে দিয়ে করিয়ে বলি কি আমি কাজটা করেছি। ঠিক আছে? বা করিয়েছি। সেক্ষেত্রে এই ধরনের অন্য কাউকে দিয়ে করানোকে আমরা কজিটিভ ভার্ব বলবো। একটু খেয়াল করো। আচ্ছা, লেট, মেক, হেল্প, হ্যাভ, গেট, এই পাঁচটা হচ্ছে পজিটিভ ভার্ব। পৃথিবীতে যে কোনো বাক্য বলতে পারবো আমরা এই পাঁচটা পজিটিভ ভার্ব দিয়ে।
শুরুতে আসো, এটা নিয়ম কি, লেট মেক হেল্প, এরপরে অবজেক্ট থাকবে, তারপরে ভার্বের বেস ফর্ম, অথবা এটাকে আমরা পেয়ার ইনফিনিটিভ বলতে পারি। একদম লেকচারের শুরুতে আমি তোমাদেরকে ইনফিনিটিভ পড়াইছি। ইনফিনিটিভ কি, ইনফিনিটিভ হচ্ছে তোমার হচ্ছে যে 2 প্লাস ভার্ব 1, শুরুতে দেখাইছি, এটাকে বলে ইনফিনিটিভ। কিন্তু যেখানে টু উজ্জ থাকে, যেখানে টু উজ্জ থাকে সেটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। মানে এটাকে অনেকটা বেস ফর্মের মতো লাগে। সো বেয়ার ইনফিনিটিভ হচ্ছে টু আছে কিন্তু লেখা নাই, সো এখানে বেয়ার ইনফিনিটিভ বসবে। কথা বুঝতে পেরেছো? কিসের পরে? লেট মেক হেল্প প্লাস অবজেক্টের পর। তো এক্সাম্পল দেখো যে কি বলছে, হি মেড হিজ চিলড্রেন, কি হবে দেখো, হি মেড হিজ চিলড্রেন ডু দেয়ার হোমওয়ার্ক। ঠিক আছে, এটা বলে চলে আসছে। ওকে, হি মেড হিজ চিলড্রেন ডু দেয়ার হোমওয়ার্ক। হি ডিডন্ট লেট মি প্লে, দেখো লেট মি প্লে ভার্বের বেস ফর্ম, টু প্লে হবে না, প্লেইং হবে না, দ্যাট আই কুড প্লে হবে না। আবার দেখো, মাই গ্রেটেস্ট এফোর্ট অ্যান্ড এনথুসিয়াজম টু রিচ মাই গোল ইন লাইফ হেল্পড মি, যে হেল্প মি গেট মাই জব। কেননা এখানে কি আছে, এখানে গেট আসছে, কি কারণে গেট আসছে, কারণ হচ্ছে এই কারণে গেট আসছে কারণ এখানে হেল্প আছে। সো লেট মেক হেল্প, এই তিনটা পজিটিভ ভার্বের পর আমরা বেয়ার ইনফিনিটিভ বসাবো। কি বসাবো? বেয়ার ইনফিনিটিভ। ঠিক আছে, উই হেল্পড হিম ফিনিশ, এখানে ফিনিশ করে, এই যে ফিনিশ, উই হেল্পড হিম ফিনিশ দ্য ওয়ার্ক। কেননা এখানে হেল্প হচ্ছে পজিটিভ ভার্ব, এরপর বেয়ার ইনফিনিটিভ। এ হচ্ছে তোমার মেক লেট হেল্পের নিয়ম পজিটিভ ভার্ব হিসাবে। কিন্তু হ্যাভের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। হ্যাভ প্লাস অবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় তাহলে বেয়ার ইনফিনিটিভ হবে। কি হবে? বেয়ার ইনফিনিটিভ হবে। হ্যাভের পর অবজেক্ট যদি বস্তুবাচক হয় তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল অথবা B3 হবে। সাকিব হ্যাড মারুফ ওয়াশ দ্য কার, সাকিব হ্যাড মারুফ, এখানে ওয়াশ আছে, ওয়াশ হবে। কেননা মারুফ তো ব্যক্তিবাচক, হ্যাভের পর যদি ব্যক্তিবাচক অবজেক্ট হয় তাহলে আমরা হচ্ছে যে কি আনবো? বেয়ার ইনফিনিটিভ আনবো। আচ্ছা, আনিস হ্যাড শাহেদ, এখানে ক্লিন হবে, ক্লিন দ্য ফ্লোর। কি হবে? ক্লিন দ্য ফ্লোর। এখানে ক্লিন আসার কারণ কি? ক্লিন আসার কারণ হচ্ছে এখানে হ্যাড হচ্ছে কি পজিটিভ ভার্ব, আর শাহেদ হচ্ছে ব্যক্তিবাচক। আচ্ছা, যদি বস্তুবাচক হয় তাহলে B3 হবে। ইট কস্ট অ্যাবাউট $50 টু হ্যাভ, এই যে টু হ্যাভ আ টুথ, এটা তো ব্যক্তি না, টুথ তো ব্যক্তি না, এই জন্য যেহেতু আমরা বস্তুবাচক পাইছি ফিল্ড ইউজ করবো V3। মনে থাকবে, অর্থাৎ হ্যাভের পর যদি ব্যক্তিবাচক অবজেক্ট পাই তাহলে বেয়ার ইনফিনিটিভ, বস্তুবাচক পাইলে ভার্বের পাস্ট পার্টিসিপল। হ্যাভ আর গেটের মধ্যে একটা মিল আছে। দেখো, হ্যাভ আর গেটের মধ্যে মিলটা কি? যদি আমরা গেট প্লাস অবজেক্ট পাই এবং সেটা যদি ব্যক্তিবাচক হয় তাহলে 2 প্লাস ভার্ব 1। ঠিক আছে, আবার গেট প্লাস অবজেক্ট পাই সেটা যদি বস্তুবাচক হয় তাহলে V3। দেখো, হ্যাভের ক্ষেত্রে ছিল বেয়ার ইনফিনিটিভ, হ্যাভের ক্ষেত্রে ব্যক্তিবাচক হইলে বেয়ার ইনফিনিটিভ ছিল, আর গেটের ক্ষেত্রে ব্যক্তিবাচক হইলে 2 প্লাস ভার্ব 1 অর্থাৎ ইনফিনিটিভ হবে, অর্থাৎ ইনফিনিটিভ হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, মাই প্যারেন্টস গট মি টু স্টে, এখানে মি ব্যক্তিবাচক তার জন্য টু স্টে হবে। ওকে, আচ্ছা, আই গট মাই কার, কার তো ব্যক্তি বস্তুবাচক, ব্যক্তি না, তাহলে কি হবে? B3 হবে। আই গট মাই কার রিপেয়ার্ড। বুঝেছো ডিয়ার স্টুডেন্টস? আচ্ছা, নেক্সট দেখো কন্ডিশনাল সেন্টেন্স। আচ্ছা, কন্ডিশনাল সেন্টেন্স কি? মনে করো এরকম হয় না যে যদি তুমি ভালো করে পড়ো তাহলে তুমি ভালো রেজাল্ট করবা, যদি তুমি হচ্ছে যে নিয়মিত স্কুলে যাও তাহলে তুমি অনেক শিখবা, যদি তুমি তোমার বাবা মাকে সম্মান করো তাহলে তুমি অনেক বড় হবা। এই যে এই ব্যাপারটা, এটা হচ্ছে আমরা কন্ডিশন দিয়ে বুঝাই বা কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত ইফ দিয়ে হয়। কি দিয়ে হয়? ইফ দিয়ে হয়। সো ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। কোন টেন্স হবে? হয় প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে কখন? যখন ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ অথবা সায়েন্টিফিক ট্রুথ বোঝাবে, অর্থাৎ চিরন্তন সত্য আর বৈজ্ঞানিক সত্য। ঠিক আছে, তখন আমরা কি ইউজ করব? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব। কি ইউজ করব?
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা একটু খেয়াল করো, তার মানে ইফ প্লাস যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরের অংশ প্রেজেন্ট বা ফিউচার টেন্স হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে ইউনিভার্সাল ট্রুথ বা সায়েন্টিফিক ট্রুথের ক্ষেত্রে, আর ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কি হবে না বলো তো, মানে হচ্ছে এই ধরনের কোনো রুল নাই, বাকি সকল ক্ষেত্রে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। এবার আসো প্র্যাকটিস করি। ইফ হি কামস আই উইল গো। ইফ হি কামস, দেখো ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই পরেরটা ঠিক আছে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়েছে, কিসে হয়েছে ফিউচার, আই উইল গো, কারণ এটা ইউনিভার্সাল ট্রুথও না, এটা সায়েন্টিফিক ট্রুথও না। আচ্ছা আবার যদি বলি ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন, কারণ তুমি কঠোর পরিশ্রম করলে শাইন করতেও পারো নাও করতে পারো, ঠিক আছে। ইফ ওয়াটার ফ্রিজেস ইট আইস, আচ্ছা পানিকে ঠান্ডা করলে পানি তো বরফ হয়, তাহলে এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, তাহলে বিকামস হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে তখনই, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরবর্তী ক্লজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে তখনই যখন ইউনিভার্সাল ট্রুথ আর সায়েন্টিফিক ট্রুথ হবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, নেক্সট দেখো ই প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরবর্তী অংশ হবে সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট প্লাস বি ওয়ান, ঠিক আছে। এক্সাম্পল দিলে আমরা বলতে পারি যে ইফ শি কেম আই উড গো টু দ্য মার্কেট, এখানে ভার্ব দিয়ে দেন, আমি দিয়ে দিচ্ছি আই উড গো টু দ্য মার্কেট। ইফ ইউ ড্র্যাঙ্ক মিল্ক ইউ উড বি হেলদি, স্ট্রাকচার মানে ই প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরবর্তী অংশ সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট প্লাস বি ওয়ান ইউজ করতে পারি। ইফ ইউ ওয়াকড ফাস্ট ইউ উড রিচ, দ্য স্টেশন। কথা বুঝতে পেরেছো, কারণ ওয়াকড হচ্ছে বি টু, এরপরে আমরা কি ইউজ করব উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম ইউজ করব, ঠিক আছে। কিন্তু ই প্লাস যদি পাস্ট পারফেক্ট হয়, একটু আগে জানলাম ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, ই প্লাস পাস্ট ইনডিফিনিট, ই প্লাস পাস্ট পারফেক্টও তো হতে পারে, তখন হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি থ্রি, হয় উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস বি থ্রি। চলো প্র্যাকটিস করি। ইফ ইউ হ্যাড ওয়ার্কড ফাস্ট, তাহলে এটা হবে ইউ উড হ্যাভ রিচ, would have reached. So if you had walked fast you would have reached the station. If you had seen him, e plus past perfect পরটা কি হবে, এটা would have, could have, might have plus v3 হবে। I দেখো কি বলছে, if I had seen him I could have told, তাহলে এখানে কি হবে could have হবে, কি হবে could have। If I had seen him I could have told him the answer, ঠিক আছে। সো আমরা ইফ এর তিনটা নিয়ম জানলাম, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরেরটা প্রেজেন্ট বা ফিউচার টেন্স হবে, কি কি শর্তে প্রেজেন্ট টেন্স হবে সেটা বলে দিছি। ই প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরবর্তী ক্লজ হবে সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট প্লাস বি ওয়ান। আর ই প্লাস যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে পরবর্তী অংশ হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস বি থ্রি। লাস্ট ওয়ান, এইটা হচ্ছে ইফের সর্বশেষ নিয়ম, লেটেস্ট অলসো, এটা সবার শেষে আসে। হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি থ্রি হইলে পরবর্তী অংশ একই হবে, উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস ভি থ্রি হবে, ঠিক আছে। ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স যা তোমার হচ্ছে যে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি থ্রি ওটা একই, ঠিক আছে। আচ্ছা যেমন মনে করো হ্যাড আই সিন হিম আই কুড হ্যাভ গিভেন, অর্থাৎ ই প্লাস পাস্ট পারফেক্ট টেন্স হওয়া আর হেড প্লাস সাবজেক্ট প্লাস বি থ্রি হওয়া একই কথা, ঠিক আছে। হ্যাড আই সিন হিম আই কুড হ্যাভ গিভেন হিম দ্য মেসেজ। হ্যাড ইউ স্টাডিড হার্ডার ইউ উড হ্যাভ পাস্ট, ইউ উড হ্যাভ পাস্ট। হ্যাড দে প্লেড ওয়েল দে উড হ্যাভ অন দ্য ম্যাচ, দে উড হ্যাভ অন, কারণ ইফ হেড প্লাস সাবজেক্ট প্লাস বি থ্রি আছে এই জন্য। তাহলে এ হচ্ছে ইফের চারটা নিয়ম। এইবার আসো এই যে এই চার্টে যতগুলো ওয়ার্ড আছে এগুলোর পরে যদি অন্য ভার্ব থাকে তাহলে আমরা টু প্লাস ভার্ব ওয়ান ইউজ করতে পারি, ঠিক আছে। অর্থাৎ টু প্লাস ভার্ব ওয়ান ইউজ করবো। কথা হইলো স্যার, এতগুলো শব্দ কেমনে মনে রাখবো, এটা মনে রাখার ছোট্ট একটা কৌশল আছে। তোমরা যদি আমাকে রিকোয়েস্ট করো তাহলে আমি তোমাকে এটা দেখাইতে পারি। আচ্ছা খেয়াল করো কি কি আছে, ধরো এই যে আসিল ফেইল, আসিল ম্যানেজ, আসিল অ্যারেঞ্জ, আমি লিখছি সিরিয়ালি, হ্যাঁ তোমরা শোনো, ফেল, ম্যানেজ, অ্যারেঞ্জ, হোপ, উইশ, ওয়ান্ট, ডিজায়ার, এক্সপেক্ট, রিফিউজ,
প্রমিস, অফার, তারপরে আবার দেখো অ্যাপিয়ার, হ্যাজিটেট, থ্রিটেন, সিম, মিন, ডেয়ার, প্লান, টেল, কনসেন্ট, প্লান, চুজ, এফোর্ট। এইগুলা মনে রাখার ছোট্ট একটা কৌশল আছে, আমি তোমাদের বলি আর কি, একটা গল্প আছে, ঠিক আছে? এগুলোর পরে 2+ভার্ব হবে, ঠিক আছে? সো হচ্ছে যে এটা তোমাদেরকে একদম ইজিলি আমি মুখস্থ করে দিচ্ছি, একটু খেয়াল করো। ছোটবেলা একটা গল্প বলি তোমাদেরকে, শোনো। আমার দাদা ছোটবেলা আমার হাত মুট করে ধরতো, ধরে কি বলতো জানো? একদম যখন ছোট ছিলাম, বাচ্চা ছিলাম, ওরকম বুঝতাম না, তো বলতো কি, তুই যদি ছুটতে পারোস তাহলে তোর বিয়ে করাই দিব। তো এখন ব্যাপারটা হচ্ছে যে ছোটবেলায় বিয়ে করার অনেক শখ ছিল, ঠিক আছে? এটার কারণটা কি? কারণটা হচ্ছে যে দেখতাম দুলাদেরকে সবাই অনেক রেসপেক্ট করে, অনেক সম্মান করে, ঠিক আছে? সবাই অনেক মানে কেয়ার করে আর কি। তো যার কারণে আমারও বিয়ে করতে ইচ্ছা করতো, একদম ছোট ছিলাম। তো এখন দাদা বলতো তুই হাত মুট করে বলতো তুই যদি ছুটতে পারোস তাহলে তোর বিয়ে করাই দিব। এখন আমিও আপ্রাণ ছুটার চেষ্টা করতাম, আমিও কি আপ্রাণ ছুটার চেষ্টা করতাম, দাদার হাত থেকে বাঁচার চেষ্টা, মানে হাত থেকে ছুটার চেষ্টা করলে যদি আমি জিতে যেতাম তাহলে দাদা তো বলছে বিয়ে, বাহ, তাহলে তো আমার অবস্থা খুবই ভালো। যাই হোক, তখন আমি পারতাম না, কারণ দাদা এক হাত দিয়ে ধরতাম আর আমি 2 হাত দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু পারতাম না। গল্পটা হচ্ছে এরকম, তো ওই গল্পের সাথে এটা একটু ম্যাচ করে, এই জন্য আমি বলছি। গল্পটা হচ্ছে এরকম, তখন দাদা আমার বলতো, ব্যর্থ হওয়ার পরে দাদা আমার বলতো, তুমি ফেল ম্যানেজার অ্যারেঞ্জ করেছো, কি ফেল ম্যানেজার অ্যারেঞ্জ করেছো, তাই তোমাকে নিয়ে যে একটা হোপ ছিল বিয়েটা করাবো, এবং একটা উইশ ছিল, একটা ওয়ান্ট ছিল, একটা চাওয়া ছিল, ডিজায়ার ছিল, একটা আকাঙ্ক্ষা ছিল, একটা এক্সপেক্ট ছিল, আশা ছিল, সেটা রিফিউজ করলাম। দাদা আমাকে এই বাক্যটা বলতো। তারপরে বলছি, মানে দাদা এরকম বলতো না, বাট হচ্ছে যে ঘটনাটা মিলে গেছে আর কি। এবং সে আমার বলতো, তোমাকে যে প্রমিসটা অফার করেছি সেটি নেগলেক্ট করলাম। তোমাকে যে প্রমিসটা অফার করেছি সেটা নেগলেক্ট, যে বিয়ে করাই দিবে একটা প্রমিস ছিল, সেটা নেগলেক্ট করলো, মানে সেটা বাদ দিয়ে দিল। এই কথা শুনে তো আমার খুব খারাপ লাগতো, বিয়েটা করাই যাবে না, খুব লজ্জা লাগলো। আমি কি করলাম, আমার অ্যাফেয়ারে, মানে আমার মানে আমি হাজির হয় জিনিসটা হচ্ছে এরকম, মানে আমার চেহারায়, ঠিক আছে, হেজিটেট, থ্রিটেন, মানে হুমকি, সিম হচ্ছে যে মিন করতো, যে সিম বা মিন করতো, জিনিসটা হচ্ছে এরকম যে আমার মানে চেহারা পুরো হেজিটেশনে পড়ে যেত, কি হলো এটা। তারপরও আমি পুনরায় ডেয়ারের সাথে আমার নতুন প্ল্যানের কথা এমন ভাবে টেল করলাম, মানে বললাম, ঠিক আছে? দাদা কনসেন্ট ভাবে আমাকে বললো সঠিকভাবে প্ল্যান চুজ করে এফোর্ট দেওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা, কি আর এফোর্ট দিমু? যাই হোক, এই হচ্ছে গল্পটা। এটার পরে আমরা 2+ভার্ব ইউজ করব। মনে থাকবে এই গল্পটা, তোমরা আবার এই ধরনের চেষ্টা করো না। আগে লাইফে স্টাবলিশড হবা, বস হবা, একটা পর্যায়ে যাবা, এরপরে যা চিন্তা ভাবনা তা কমপ্লিট করবা, ঠিক আছে? চেষ্টা করো ভালো হবে। মানুষ হচ্ছে 22-23 বছর এখন সফল হয়ে যাচ্ছে, তোমরাও হয়ে যাবা, বলো ইনশাআল্লাহ। পরিশ্রম করতে হবে, ঠিক আছে? চেষ্টা করতে হবে, ভালো বই পড়তে হবে, এবং শুরু থেকেই ক্যারিয়ার কিরকম করবে এটা নিয়ে ভাবতে হবে। যাই হোক, এটা হচ্ছে 2+ভার্ব 1। আমরা কি বুঝতে পেরেছি? সো গল্পটা আশা করি তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবা, এগুলোর পরে 2+ভার্ব 1 বসবে। এবার আর একটা, সরি, আমরা প্র্যাকটিস করি আগে। হি অ্যাডভাইস মি টু গিভ আপ স্মোকিং। এই যে অ্যাডভাইসড, এরপর 2+ভার্ব 1। মনি অ্যাডভাইস হিজ ফ্রেন্ড টু গিভ আপ ড্রিঙ্কিং অ্যালকোহল। অলমোস্ট এভরিওয়ান ফেলস। দেখো ফেলস, ফেলসের পরে কি বসবে? 2+ভার্ব 1 হবে। সো টু পাস ইজ ডাইভার্স টেস্ট, ঠিক আছে? টু পাস ইজ ডাইভার্স টেস্ট অন দ্য ফার্স্ট ট্রাই। আই টুক আ ম্যাপ উইথ মি অ্যাজ আই ডিডন্ট ওয়ান্ট টু লস, আমি যেটা হারাতে চাই না, মাই ওয়ে অন দ্য জার্নি, ঠিক আছে? দেখো আরেকটা বিশাল চার্ট আছে, ঠিক আছে? দেখো অ্যাডমিট, বিগাইন, ডিনাই, এতগুলো মনে রাখবা? তার চেয়ে আমি সহজ করে তোমাদেরকে দেই। দেখো একটু সিরিয়াল দেই। প্র্যাকটিস, অ্যাপ্রিসিয়েট, সাজেস্ট, ডিসকাস, ফিনিশ, রিকল,
রিমাইন্ড, অ্যাডমিট। এই আমার হ্যান্ডরাইটিং কিন্তু ডাক্তারি হ্যান্ডরাইটিং, যদি না বুঝো বলবা। আচ্ছা, প্র্যাকটিস, অ্যাপ্রিসিয়েট, সাজেস্ট, ডিসকাস, ফিনিশ, রিকল, টলারেট, অ্যাভয়েড, ফিনিশ, ডিলে, পোস্টপন, রেসিস্ট, লোয়েথ, অমিট, স্টার্ট, ডিসলাইক, ডিনাই, মেনশন, ওথ, ড্রেড, এনজয়, ইমাজিন, মাইন্ড। এগুলোর পরে কি বসবে? ভার প্লাস আইএনজি বসবে। এটারও একটা গল্প আছে, তোমাদের বলি। মনে মনে তো ভাবতেছো এটার গল্পটা কি, জানি তো। সো মনে করো তোমরা পরীক্ষার আগে কি করো? সাজেশন নিয়ে ডিসকাস করো। প্র্যাকটিস, অ্যাপ্রিসিয়েট, এরকম দুই বন্ধু পরীক্ষার আগে সাজেশন নিয়ে ডিসকাস করছে। তখন প্র্যাকটিস, অ্যাপ্রিসিয়েট সাজেশনে ডিসকাস করতে করতে যে কখন সময় শেষ তা তারা কখনো রিকল বা রিমাইন্ড করতে পারেনি। অর্থাৎ প্র্যাকটিস, অ্যাপ্রিসিয়েট দুই বন্ধুর কথা, তারা পরীক্ষার আগে সাজেস্ট নিয়ে ডিসকাস করছিল, কিন্তু ওইদিকে যে সময় ফিনিশ তা তারা রিকল বা রিমাইন্ড করতে পারে নাই। তাই কি করছে? তড়িঘড়ি করে দ্রুত অ্যাডমিট কার্ড হাতে নিয়ে পায়ে হাঁটার কষ্ট টলারেট করে, এটা হচ্ছে যে দরকার নেই, অ্যাডমিট কার্ড হাতে নিয়ে পায়ে হাঁটার গল্পের জন্য এটা মনে রাখবা, টলারেট করে, রিস্ক অ্যাভয়েড করে তারা পরীক্ষার হলে যায়, গিয়ে দেখে পরীক্ষা ফিনিশ, তারা ডিলে বা মিস করেছে। এই যে মিস, এই কথা জেনেও স্যারকে অনুরোধ করলো পরীক্ষাটি পোস্টপন, রেসিস্ট, লোয়েথ, অমিট করে নতুন করে স্টার্ট করার জন্য। স্যার তা শুনলো এবং ডিসলাইক ভাবে ডিনাই মেনশন করলো। এমন ওর স্যারের কাছ থেকে ড্রেড ও এনজয়হীন রেজাল্ট আসবে, এনজয়হীন। কারণ একজন স্যার তো পরীক্ষার টাইম তো ডিসিপ্লিন তো আর ভাঙতে পারে না, কিন্তু স্যার যেহেতু অনেক সরল মনে ছিল আমার মতো, তারা হয়তো ভাবছে যে স্যারকে বললে স্যার মানবে, কিন্তু স্যার বাজেভাবে রিয়েক্ট করছে, তাই তারা মনে মনে বলছে এমন ওট স্যারের কাছ থেকে ড্রেড ও এনজয়িং রেজাল্ট আসবে তা তারা কখনো ইমাজিন বা মাইন্ড করতে পারেনি। এরপরে ভার প্লাস আইএনজি বসবে। বুঝেছো কি বলেছি? আচ্ছা, আসলে অ্যাডমিট হচ্ছে যে এখানে গল্পের জন্য বলা হয়েছে, অ্যাডমিটটা মনে না রাখলেই বেস্ট। ঠিক আছে, সো এই হচ্ছে ব্যাপার। এবার আসা হচ্ছে যে এইগুলার পর আমরা ভার প্লাস আইএনজি ব্যবহার করব। কথা বুঝতে পেরেছো ডিয়ার স্টুডেন্টস? নেক্সট দেখো। আচ্ছা, সো কারো কোনো কোশ্চেন আছে? এখানে দেখো সহজে অনেকগুলো ওয়ার্ড, ওখানে যেগুলো মোস্ট কমন সেগুলো দিয়ে গল্পটা বানানো। তোমরা আশা করি এই ওয়ার্ডগুলোর পরে ভার প্লাস আইএনজি ব্যবহার করবা। ঠিক আছে, আচ্ছা, তারপরে আসা হচ্ছে নেক্সট প্র্যাকটিস। হি অ্যাভয়েডেড মেকিং দ্য সেম মিস্টেকস। মাই গ্র্যান্ডমাদার প্রেফার্স টু লিসেনিং। আচ্ছা, যাই হোক, প্রেফার টু, এটার পরে ভার প্লাস আইএনজি বসবে। মাই আঙ্কেল কনসিডার্ড সেলিং হিজ বিজনেস। আই হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক। ফিনিশ আছে। সো এই ওয়ার্ডগুলোর পরে অন্য ভার্ব থাকলে ভার প্লাস আইএনজি বসবে। এইবার তোমরা এইগুলা দেখো যে এইগুলা সাধারণ আচ্ছা, এগুলা ইন্ট্রানজিটিভ ভার্ব। আমি তোমাদের বলছি একদম ক্লাসের শুরুতে যে ইন্ট্রানজিটিভ ভার্বের প্যাসিভ হয় না, কারণ ইন্ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট নাই। একটু প্র্যাকটিস করি। ঠিক আছে, যেমন হিজ ফাদার ডাইড লাস্ট ইয়ার। সো এখানে লাস্ট ইয়ার ডাইডই হবে। ঠিক আছে, যেটা লাস্ট ইয়ার আছে। দ্য ফগ ডিসপার্সড হইতে পারে। ঠিক আছে, দ্য বুক বিলংস টু মি অ্যাক্টিভ মুডে। সো এই ধরনের ভার্বগুলো থাকলে আমরা কি ব্যবহার করব? অ্যাক্টিভ মানে ভয়েস ব্যবহার করবো, অর্থাৎ অ্যাক্টিভ মোডে লিখবো। যে স্টুডেন্ট এই যে নিয়মগুলো পড়াইছি, বিশ্বাস করো এই নিয়মগুলো যদি তোমরা ভালোভাবে পড়ো তাহলে অবশ্যই তোমরা রাইট ফর্ম ভার্বস পুরোপুরি ক্লিয়ার পারবা। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট নিয়ম আমি হচ্ছে যে তোমাদের দেখাচ্ছি, একটু খেয়াল করো। যে নিয়মটা হচ্ছে যে তোমাদের না বললেই নয়। আচ্ছা, একটি সেন্টেন্সের মধ্যে মানে একটি ক্লজের সর্বোচ্চ একটাই ফিনিট ভার্ব হবে, বাকি ভার্বটা হবে নন ফিনিট ভার্ব। আমি যদি দেখাই এরকম, আই সি আ বার্ড ফ্লাই, এই দুইটা বাক্য দেখো। ইন দা স্কাই, এই একটা বাক্য দেখো। দে ওয়ার্ক হার্ড
শাইন। দেখো এখন আমি তোমাদেরকে আগেই বলছি একটি সেন্টেন্সের মধ্যে সর্বোচ্চ একটাই কি ভার্ব হইতে পারে, ফিনিট ভার্ব হইতে পারে, ঠিক আছে। সো দেখো এখানে দুইটা ভার্বের অপশন আছে, আমি কোনটা ব্যবহার করব খেয়াল করো। একটা ভার্ব যদি ফিনিট ভার্ব হয়, আরেকটা হবে নন ফিনিট ভার্ব। খুব সাধারণত সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এখানে আছে, তাহলে এইটা ফিনিট ভার্ব হবে। মনে করো আমি পাস্ট টেন্স আই স ইউজ করলাম, এখন এইটা তাহলে নন ফিনিট ভার্ব হবে। এখন নন ফিনিট ভার্ব তো তিনটা, কি কি? টু প্লাস ভার্ব ওয়ান, ভার্ব প্লাস আইএনজি, ভি থ্রি। আমি কি ব্যবহার করব এখানে? সাধারণত তোমাকে আমি বলছি সি এটা থাকলে এরপরে অন্য ভার্ব থাকলে ভার্ব প্লাস আইএনজি হয়, কিন্তু ধরো মনে করো ওই রুলটা বাদ দিয়ে আমরা একটু চিন্তা করি, ঠিক আছে। কি হইতে পারে তিনটের কোনটা হইতে পারে? ভার্ব প্লাস আইএনজি সাধারণত নন ফিনিট ভার্ব বসে মেইন ভার্বের কারণ অর্থে। কি অর্থে? কারণ অর্থে। যখন দেখবো আমরা কারণ বুঝাইছে তখন ভার্ব প্লাস আইএনজি ইউজ করব। যেমন আই সি আ বার্ড বা আই স আ বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই। কি? ফ্লাইং, কারণ পাখি আকাশে উঠছে এই বলেই আমি তারা দেখছি। পাখি যদি আকাশে না উঠতো তাহলে কিন্তু আমি তারা দেখতাম না। যেমন কামিং, লার্নিং দ্য টপিক, আই হ্যাভ কাম হিয়ার। টপিকটা শিখেই কিন্তু আমি এখানে আসছি। এই যে না শিখলে কিন্তু এখানে আসতে পারতাম না। ভার্ব প্লাস আইএনজি কারণ অর্থে বুঝাইছে, ঠিক আছে। সো ফ্লাইং ইন দ্য স্কাই কি জন্য হইছে? কারণ এখানে কারণ অর্থে বুঝাইছে। আর টু প্লাস ভার্ব ওয়ান উদ্দেশ্য অর্থে বুঝায়। কি অর্থে বুঝায়? সাধারণত উদ্দেশ্য অর্থে, উদ্দেশ্য অর্থে বুঝায়, ঠিক আছে। সো একটু খেয়াল করো, যদি আমি এটা বলতাম আই স আ বার্ড টু ফ্লাই ইন দ্য স্কাই, মানে আমি একটা পাখি দেখছি আকাশে উড়ার জন্য, এটা হয় কখনো? এটা কখনো হয় না। সো এখানে টু প্লাস ভার্ব ওয়ান হবে না, ভার্ব প্লাস আইএনজি হবে, ঠিক আছে, কারণ কারণ অর্থে বুঝাইছে। তো দুইটা ভার্ব থাকলে একটা ভার্ব নন ফিনিট হবে আর একটা ভার্ব ফিনিট হবে, ঠিক আছে, একটা ক্লজে বা একটা সেন্টেন্সে। দে ওয়ার্ক হার্ড, দেখো নিশ্চয়ই এখানে ওয়ার্ক হবে বা ওয়ার্কটা ইউজ করতে পারি, পাস্ট টেন্সে দিয়ে লিখি দে ওয়ার্ক হার্ড। এখন আসো এখানে হয় টু শাইন হবে অথবা শাইনিং হবে। টু শাইন হবে কেন? কারণ এখানে উদ্দেশ্য বুঝাইছে, তারা কঠোর পরিশ্রম করে বা করেছিল কি জন্য? জীবনে সফল হওয়ার জন্য। টু শাইন ইন লাইফ। সো যদি এরকম আমরা পাই তাহলে আমরা একটা ফিনিট রাখবো আর একটা নন ফিনিট রাখবো। আর বি3 সাধারণত কিছু মানে হচ্ছে যে আলাদা নিয়ম আছে, আমি তোমাদের দেখিয়েছিলাম। সো এ হচ্ছে বি3 নিয়ম, সাধারণত পারফেক্ট টেন্সে বসে, ঠিক আছে। আর সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয় বি3। ওকে, এ হচ্ছে ব্যাপার। এছাড়া পজিটিভ ভার্বে বি3 ব্যবহার হয়। আচ্ছা, এ হচ্ছে বি3 নন ফিনিট ভার্ব হিসেবে ব্যবহার। এ হচ্ছে আমাদের খুঁজে বের করতে হবে। তুমি রাইট ফর্ম ভার্ব যখন প্যাসেজটা সলভ করবা, আগে দেখবা আমি যে গ্যাপটা সলভ করছি এই গ্যাপটার মধ্যে ফিনিট ভার্ব হবে না নন ফিনিট ভার্ব হবে। দ্যাটস ইট। তারপরে তুমি সলভ করলে সহজ হবে। এছাড়া বারবার বাকি ফরমেশন কিন্তু আমি তোমাকে দেখাইছি। ওকে ডিয়ার স্টুডেন্ট, সো এই হচ্ছে আমাদের সর্বশেষ ক্লাস দ্য ইন্ড। আজকে তোমাদের রাইট ফর্ম ভার্বসের স্যারের সম্পূর্ণ ক্লাস নিয়েছি। আশা করি রাইট ফর্ম ভার্বসের তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে। এইচএসসি লেভেলে তোমরা যখন উঠবা তখন অবশ্য তোমাদের আরো কিছু রুলস বাড়তি পড়তে হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ এভরিওয়ান।